কাজের পাশাপাশি চলতেছে। আপনি কোথায় কাজ করেন মোহাম্মদ ইসলাম? স্যার আমি বাদশা গ্রুপে আছি, হেড অফ কস্টিং হিসেবে টেক্সটাইলে। কি গ্রুপ বললেন? বাদশা গ্রুপ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, টেক্সটাইলে আছেন না? জি স্যার। ও তাহলে তো আপনি অনেক রিলেট করতে পারবেন এই চ্যাপ্টারটা। জি স্যার, এই সাবজেক্টে আমার কাছে পুরো প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড মনে হচ্ছে। খুবই প্র্যাকটিক্যাল, খুব রিলেট করতে হবে। আপনি কি কোন সাইটটা দেখেন ওদিকে? স্যার হেড অফ কস্টিং হিসেবে আছি, কস্টিং ডিপার্টমেন্টে। আপনার জন্য পারফেক্ট সাবজেক্ট, এটা একদম পারফেক্ট সাবজেক্ট। জি স্যার, আমার প্র্যাকটিক্যাল প্রি কস্ট পোস্ট কস্ট ভেরিয়েন্স অ্যানালাইসিস সবই মিলে যাচ্ছে। সবই মিলে যাচ্ছে। আপনি করেন না কেন ইন প্র্যাকটিসে? কি হ্যাঁ স্যার, প্রত্যেকটা অর্ডার করি, অর্ডার ক্লোজ করি, প্রি কস্টিং পোস্ট কস্টিং ভেরিয়েন্স অ্যানালাইসিস, লাভ লস কোথায় কেন, প্রত্যেকটা অ্যানালাইসিস অর্ডার ক্লোজ করি। ভেরি গুড, ভেরি গুড। তাহলে তো আপনার প্র্যাকটিক্যাল যেহেতু নলেজ আছে, আপনার জন্য এটা অনেক সহজ হবে এই চ্যাপ্টারটা, এই সাবজেক্টটা বুঝতে। জি স্যার, বোঝাটা খুব ইজি মনে হচ্ছে, জাস্ট এখন অ্যানসার করা গুছায় লেখার ব্যাপারটাই মেন। হ্যাঁ সেটাই, খুব মজা পাচ্ছি স্যার, বিশেষ করে আপনি স্যার এত সুন্দরভাবে ইজি করেছেন বলার বাইরে। আলহামদুলিল্লাহ, চেষ্টা করি আপনাদেরকে ভালো মতো যেন বোঝাতে পারি। মানে আমি তো ফিল করি জিনিসটা, যেহেতু আমি অন্তর থেকে ওটা প্র্যাকটিক্যালি ফিল করি বলে আপনাদেরকে সেভাবে সেই অ্যাপ্রোচ থেকে বোঝানোর চেষ্টা করি। অনেক সুন্দর আপনার জিনিসগুলো। আমাদের এখানে সিএফ স্যার হাবিব স্যার, ওই যে এফসিএম এ একটু দাড়িওয়ালা চিনবেন মনে হয়, আগে নাওয়ার নাই ছিল, আমাদের এখানে সিএফ হিসেবে আছে, আইসিএম এর এফসিএম এ বড় ভাই আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি স্যার অসাধারণ, মানে বললাম না অনেক সুন্দর ইজি হয় আর কি। আপনার ভাইকে আমার সালাম জানাবেন। হ্যাঁ ভাইকে সালাম জানাবেন। জি স্যার। আমি তাহলে ওই যে শেয়ার করি, স্ক্রিন শেয়ার করি, আপনারা স্ক্রিন যাচ্ছে কিনা আমাকে জানাবেন। স্ক্রিনটা আমি শেয়ার করছি। ওকে স্যার, দেখা যায়? জি স্যার, দেখা যায়। ফ্যান্টাস্টিক। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করি আজকের ক্লাস। আমরা গত ক্লাসে ছিলাম কোথায়? মিক্সড ভ্যারিয়েন্স এন্ড আদার, মানে কোয়ান্টিটি ভ্যারিয়েন্স গুলো আমাদের সময় জানতে হবে। যে আমাদের ওভার চ্যাপ্টার ওভারভিউ ছিল, জাস্ট একটা টাচ দিয়ে যাই। চ্যাপ্টার ওভারভিউ, চ্যাপ্টার এই যে আমাদের ছিল অ্যাডভান্স ভ্যারিয়েন্সেস এর মধ্যে, চ্যাপ্টার ওভারভিউ অ্যাডভান্স ভ্যারিয়েন্সেস, এটার মধ্যে ছিল মিক্স এন্ড ইয়ার্ড ভ্যারিয়েন্স, সেলস এর মধ্যে মিক্স এন্ড কোয়ান্টিটি ভ্যারিয়েন্স, আর প্ল্যানিং এন্ড অপারেশন ভ্যারিয়েন্স, যেটা আমরা এখন করি আজকে করবো ইনশাআল্লাহ। প্ল্যানিং এন্ড অপারেশন খুব ইন্টারেস্টিং। তো মিক্স এন্ড ইয়ার্ডটা আমরা ম্যাটেরিয়ালটার সম্বন্ধে জানছি এবং লেবার সম্বন্ধে জানছি, সেলসটাও আমরা মিক্স এবং কোয়ান্টিটি সম্বন্ধে জানছি। আচ্ছা, গত ক্লাসে আপনারা সেলস এর যে মিক্স এন্ড কোয়ান্টিটি পড়াছিলাম, আপনাদের কি কোনো রকম ওখানে কনফিউশন আছে? না স্যার, ঠিক আছে। একজন বলছিলেন স্যার আমি বুঝতে পারিনি, একটু আমাকে রিভিউ করে দিয়ে। সে কি আছেন এই ক্লাসে? আমি তার নাম জিজ্ঞেস করতে ভুলে গেছিলাম। স্যার আসছি স্যার। আপনি আছেন? গুড। কি নাম যে আপনার? স্যার মোহাম্মদ সালাউদ্দিন। সালাউদ্দিন, আচ্ছা গুড। তাহলে আমি আপনার জন্য আজকে আবার সেলস থেকে একটু টাচ করে দিয়ে তারপর আমি অ্যাডভান্স করবো। হ্যাঁ, তো ভালো মতো দেখিয়েন। আমরা মিক্সটা আমাদের কি করলাম, ম্যাটেরিয়াল এবং লেবারের ক্ষেত্রে কি করছি, মিক্স এবং ইয়ার্ড দেখছি যে এটার মধ্যে ম্যাটেরিয়াল এবং লেবারটাকে বুঝতে পারছেন সালাউদ্দিন আপনি? জি স্যার। ওকে। সেলসটাও তাই। সেলসটার মধ্যে আমাদের কি হয় আমি টাচ করে যাচ্ছি। এখানে এটা আসুক সামনে। এই যে সেলস মিক্স এন্ড কোয়ান্টিটি বলতেছে দ্য সেলস ভলিউম ভ্যারিয়েন্স ক্যান বি অ্যানালাইজড। তো সেলস এর মধ্যে আমরা যে ভ্যারিয়েন্স শিখছিলাম, দুটো ভ্যারিয়েন্স শিখছিলাম, একটা হচ্ছে সেলস প্রাইস ভ্যারিয়েন্স, একটা সেলস ভলিউম ভ্যারিয়েন্স। মনে আছে আপনার চ্যাপ্টার 6-7 এ সেলস প্রাইস, চ্যাপ্টার 6 এ শিখছিলাম সেলস প্রাইস ভ্যারিয়েন্স এন্ড সেলস মিক্স ভ্যারিয়েন্স। মনে আছে না? জি স্যার। সরি, সেলস প্রাইস ভ্যারিয়েন্স আর একটা সেলস ভলিউম ভ্যারিয়েন্স শিখছিলাম, তাই তো? জি স্যার। এই ভলিউম ভ্যারিয়েন্সটা, প্রাইস ভ্যারিয়েন্সটা না, সেলসের যে ভলিউম ভ্যারিয়েন্সটা, এইটাকে স্প্লিট করে ভাগে আরো দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সেলস মিক্স এবং সেলস কোয়ান্টিটি ভ্যারিয়েন্স। হ্যাঁ, যেখানে আমার একাধিক সেলসের প্রোডাক্ট থাকবে, যেমন লেবারের ক্ষেত্রে তাই এবং ম্যাটেরিয়াল ক্ষেত্রে আমরা ম্যাটেরিয়াল ইউজেসটাকে ভেঙে আমরা ম্যাটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল কোয়ান্টিটি, ম্যাটেরিয়াল কি পেলাম, একটা মিক্স এন্ড ইয়ার্ড ভ্যারিয়েন্স পেয়েছিলাম। আর লেবারের ক্ষেত্রে লেবারের ইউসেজ ভ্যারিয়েন্সটাকে ভেঙে আমরা লেবার মিক্স ভ্যারিয়েন্স, লেবার ইয়ার্ড ভ্যারিয়েন্স পেয়েছিলাম। সেলসের ক্ষেত্রে ভলিউমটা, ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইউসেজ, লেবারের ক্ষেত্রে
আপনার যে এফিসিয়েন্সি, আর সেলসের ক্ষেত্রে আমরা ভলিউম। এখানে তাই বলছে the sales volume variance can be analyzed into mix and quantity components using the same logic and countered in regard to materials usage and labor efficiency variance. আমরা যে ম্যাটেরিয়াল ইস্যুস কে ভেঙে মিক্স ভ্যারিয়েন্স এবং কোয়ান্টিটি ভ্যারিয়েন্স করছিলাম, কিংবা লেবার এফিসিয়েন্সি থেকে যে দুই ভাগে ভাগ করে আমরা লেবার মিক্স ভ্যারিয়েন্স এবং লেবার ইয়ার্ড ভ্যারিয়েন্স করছিলাম, সেগুলো ঠিক একই রকম সেলস থেকে আমরা সেলস ভলিউম ভ্যারিয়েন্স থেকে ভেঙে সেলস মিক্স ভ্যারিয়েন্স এবং সেলস কোয়ান্টিটি ভ্যারিয়েন্স করতে পারি। আচ্ছা, কিভাবে করবো? যখন আমার একাধিক প্রোডাক্ট, তখন আমার এই মিক্সের কথা আসছে। আমার একটা প্রোডাক্ট থাকলে কিন্তু মিক্সের কথা আসতেছে না, যখন একাধিক প্রোডাক্ট তখন আসতেছে। তো এখন একটা ইলাস্ট্রেশনটা দেখলে আপনি বুঝবেন। মিক্স পেন, মনে করেন একটা কোম্পানি বিজনেস সেলস 2 প্রোডাক্টস X and Y, ডিটেইলস ফর দ্য কারেন্ট পিরিয়ড অ্যাজ ফলোস। স্ট্যান্ডার্ড মিক্স করছে X এবং Y, দুটো প্রোডাক্ট। X সে 2টা বিক্রি করলে Y সে 3টা বিক্রি করে, তাহলে তার 5টা টোটাল বিক্রি। সারাদিন খেয়াল করিয়েন কেমন? X 2টা করবে, সে স্ট্যান্ডার্ড করছে, স্ট্যান্ডার্ড সে একটা এস্টিমেট করছে, স্ট্যান্ডার্ড এস্টিমেট সে হচ্ছে সে X 2টা বিক্রি করবে, Y 3টা বিক্রি করবে, টোটাল সে 5টা বিক্রি করবে। আর স্ট্যান্ডার্ড প্রফিটের মধ্যে X এ 5 টাকা, Y এ 6 টাকা। হ্যাঁ, আর এভারেজ প্রফিট 5 টাকা 60 পয়সা। 5 টাকা 60 পয়সা কি আসলো? এই যে X এর 5 টাকা করে 2 ইউনিটে 10 টাকা, আর Y এর 6 টাকা করে প্রফিট 3 ইউনিটে 318 টাকা। তাহলে 10 আর 18 28 ভাগ মোট 5টা সেল, তাহলে 28 ভাগ 5 করলে 5 টাকা 60 পয়সা হয় এভারেজ প্রফিট। আচ্ছা, এবার সে বাজেটেড সেল করছে, যে তার বাজেট ছিল যে 200 ইউনিট X বিক্রি করবে, 300 ইউনিট Y বিক্রি করবে। অ্যাকচুয়াল সেলস হচ্ছে কত? 180 ইউনিট বা X এবং 310 ইউনিট Y। আচ্ছা, আমাদেরকে বলছে এখন তাহলে ক্যালকুলেট দ্য সেলস কোয়ান্টিটি প্রফিট ভ্যারিয়েন্স আর ক্যালকুলেট সেলস মিক্স প্রফিট ভ্যারিয়েন্স ইউজিং ইন্ডিভিজুয়াল মেথড, এবং ক্যালকুলেট সেলস মিক্স প্রফিট ভ্যারিয়েন্স ইউজিং ওয়েটেড এভারেজ। দুইটাই একই রেজাল্ট, বি এবং সি এর রেজাল্ট কিন্তু সেম। একটা ইন্ডিভিজুয়াল মেথডে করবো, একটা হচ্ছে ওয়েটেড এভারেজ মেথডে করবো। আর কিন্তু এ এবং বি, সেটা হচ্ছে কি ক্যালকুলেট কোয়ান্টিটি প্রফিট ভ্যারিয়েন্স এ, আর ক্যালকুলেট সেলস মিক্স প্রফিট ভ্যারিয়েন্স। তাহলে কোয়ান্টিটি প্রফিট ভ্যারিয়েন্সটার জন্য আমরা কি করবো? কোয়ান্টিটির জন্য ডিফারেন্সের কারণে, কোয়ান্টিটি ডিফারেন্সের কারণে যে আমাদের ভ্যারিয়েন্সটা হচ্ছে সেটা কিভাবে হবে দেখেন। আমাদের বাজেটের সেল ছিল মোট কয়টা? 200 ইউনিট। 500 না? 500 ইউনিট। জি স্যার। আর অ্যাকচুয়াল সেলস মোট কত করছি? 180 যোগ 310 490 করছি। 490 করছি। তাহলে দেখেন আমরা বাজার থেকে আমার 10টা কম করছি আমরা। হ্যাঁ, 10টা কম করতে আমার এভারেজ প্রফিট ছিল 5 টাকা 60 পয়সা। 10টায় কত? 5 টাকা 60 পয়সা করে 10টাতে কত আমরা হইলো? লস হইলো। অ্যাডভান্স কত হইলো? 56 টাকা। আচ্ছা, 56 টাকা স্যার না, 5 টাকা 60 পয়সা, 10টা ইউনিট মাত্র অ্যাডভান্স স্যার। 56 টাকা। জি স্যার, 56 টাকা আমার কি হলো? অ্যাডভান্স, তাই না? এটা ওভারঅল সেলস এর মধ্যে আমাদের। এখন এটাকে আমরা ভাঙবো, ভেঙে একটা কোয়ান্টিটি সেলস কোয়ান্টিটি প্রফিট ভ্যারিয়েন্স এবং সেলস মিক্স প্রফিট ভ্যারিয়েন্স ইউজিং ইন্ডিভিজুয়াল মেথড করব। কি করবো তাহলে? এখন দেখেন সেলস কোয়ান্টিটির জন্য আমাদের কি ঘটেছে। আমাদের দেখেন এই যে 56 টাকা যেটা পাইলাম আমরা, এটা হচ্ছে আমার সেলস এটা হচ্ছে আমার সেলস কোয়ান্টিটি সেলস কোয়ান্টিটি প্রফিট ভ্যারিয়েন্স। কোয়ান্টিটি হেরফের কারণে প্রফিটের মধ্যে কি হেরফের হচ্ছে সেটাই কোয়ান্টিটি প্রফিট ভ্যারিয়েন্স, তাই না? ওকে, 56 টাকা অ্যাডভান্স মনে রাখিয়েন। আবার দেখেন এবার সেলস মিক্স প্রফিট আমি মিক্স যদি করি, ইন্ডিভিজুয়াল মেথডে যদি করি, তাহলে কি হবে? একটা করে প্রোডাক্ট ধরবো। যেমন মনে করেন এখানে আমাদের 5 টাকা করে ছিল, আমার এখানে প্রফিট X এ 5 টাকা, Y এ 6 টাকা। আচ্ছা, তো আমার 490 ইউনিট যে আমি অ্যাকচুয়ালি সেলসটা করছি, আমার বাজারের সেলস ছিল 500 ইউনিট। 500 ইউনিটের মধ্যে 200টা X আর 300টা Y। হ্যাঁ, তাহলে আমার প্রপোর্শনেটলি X কত করব? বাজেট করছিলাম 500 200 X 500 300 Y, তাহলে প্রপোর্শনেটলি X কত পার্সেন্ট? 200 ভাগ 500 মানে 40%, ঠিক কি না? 200 ভাগ 500 500 টোটালের মধ্যে 200টা যদি X হয়, তাহলে আমার কত পার্সেন্ট? 40%। হ্যাঁ, একটু রেসপন্স করিয়েন, তাহলে আমি বুঝবো যে আপনারা বুঝতেছেন। 300 ইউনিট যদি Y হয়, তাহলে কত পার্সেন্ট Y বিক্রি করবো? 60%। এই হচ্ছে আমার প্রপোর্শন। তাহলে 40% X বিক্রি করবো আর 60% Y। তাহলে এবার আসেন, যদি আমি 490টা বিক্রি করে থাকি টোটাল,
তাহলে আমার ওখানে আমার কত ইউনিট এক্স হওয়া উচিত ছিল 40% হইলে 490 196 490 ইন্টু 40%, 196। আর ওয়াই কত হওয়া উচিত ছিল? 294 490 গুণ 60%। তাহলে আমার এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড মিক্সে, আমার অ্যাকচুয়ালটাকে যদি স্ট্যান্ডার্ড মিক্সে আনি, এবার দেখেন আমার স্ট্যান্ডার্ড ছিল 196টা বিক্রি করা উচিত ছিল স্ট্যান্ডার্ড অনুযায়ী, আর অ্যাকচুয়ালি করছি কত? 180। তাহলে আমি কি আমার কম বা বেশি কি হইলো বলেন? স্যার আমার বিক্রি কত কম হইছে স্যার? কম হইছে স্যার, 16টা কম হইছে। কত বলেন একটু দেখে বলেন না শুনি। 16 অ্যাডভার্স 16 অ্যাডভার্স এক্স এর। জি স্যার, 16 অ্যাডভার্স এক্স এর। আমার 16 অ্যাডভার্স এক্স এর কারণে আমি 5 টাকা করে প্রফিটটা কি করছি? কম পাইছি না? জি স্যার। 5 টাকা দিয়ে ভ্যালু করেন, তাহলে 16 কে 5 দিয়ে গুণ করলে কত হয়? 80। 80 অ্যাডভার্স। এটা গেল এক্স এর। এবার ওয়াই এরটা আসেন। ওয়াই আমার বিক্রি হওয়া ছিল 294টা স্ট্যান্ডার্ড মিক্স অনুযায়ী, কিন্তু করছি 310 টাকা। তাহলে কয়টা বেশি করছি স্যার? 16টা বেশি করছি। 16টা অ্যাডভার্স। এটা ফেভারেবল তাই না? এটা ফেভারেবল। তা 16 টাকা ভ্যালু করেন, 6 টাকা গুণ করে স্ট্যান্ডার্ড প্রফিট গুণ করেন 96 টাকা। 96 টাকা। তাহলে এতে আমার এক্স এ আমার 80 টাকা অ্যাডভার্স, ওয়াই তে আমার 96 টাকা ফেভারেবল। তাহলে আমার নেট করলে কত হয়? 16 ফেভারেবল। 16 ফেভারেবল। এই হচ্ছে কি ইন্ডিভিজুয়াল মেথডে আমি যদি সেলস মিক্স প্রফিট ভ্যারিয়েন্সটা বের করি, তাহলে ইন্ডিভিজুয়াল মেথডে এভাবে করতে হবে। এখন যদি আমি ওয়েটেড এভারেজ মেথডে করি, তখন আমি ইন্ডিভিজুয়ালি এক্স ইন্ডিভিজুয়াল ওয়াই এভাবে করব না। হ্যাঁ, আমি করবো যে প্রফিট ডিফারেন্সটা দিয়ে গুণ করবো। তো প্রফিট আমার এভারেজে হচ্ছে 5 টাকা 60 পয়সা, তাই না? এই যে নামকে দেওয়া আছে 5 টাকা 60 পয়সা এভারেজে প্রফিট দেওয়া আছে। আর তাহলে আমি যদি এক্স বিক্রি করি 5 টাকা করে প্রফিট হয় আমার, তাহলে এভারেজ প্রফিট 5 টাকা 60 পয়সা, আর এক্স এর প্রফিট হয় ইন্ডিভিজুয়ালি হলে 5 টাকা। তাহলে এক্স বিক্রি করলে আমার 5 টাকা 60 পয়সা বিয়োগ 5 টাকা, মানে 60 পয়সা কি লস হয় না লাভ হয়? এভারেজ থেকে লস হয় স্যার। ঠিক লস বলা যাবে না, আসলে লাভ তো হয়, কিন্তু এভারেজ প্রফিট থেকে কি হয়? কম হয় না বেশি হয়? বলি কম না বেশি? ওয়েটেড থেকে। হ্যাঁ, ওয়েটেড এভারেজ থেকে আমার 60 পয়সা এক্স বিক্রি করলে কম প্রফিট হয়, আর ওয়েটেড এভারেজ থেকে ওয়াই কত বেশি বিক্রি হয়? ওয়াই বিক্রি করলে ওয়াই 6 টাকা করে বিক্রি করে 40 পয়সা করে আমার ফেভারেবল হয় যদি ওয়াইটা বেশি বিক্রি করে, তাই তো? জি স্যার। এই কথাটা বুঝলেই হয়েছে। এবার দেখেন, তাহলে আমি এক্স এ পাইছিলাম 16টা অ্যাডভার্স টোটাল সেলস থেকে রেশিও করলে। স্ট্যান্ডার্ড রেশিওতে এক্স এ আমি কি করছিলাম? 490 এর 40% মানে 196 বিয়োগ 180, তাহলে 16টা অ্যাডভার্স পাইছিলাম এতে। এবার আমার ডিফারেন্স ইন প্রফিট, আমার এভারেজ ছিল 5 টাকা 60 পয়সা, আর স্ট্যান্ডার্ড প্রফিট ছিল 5 টাকা। আমি 60 পয়সা করে আমার অ্যাডভার্স এক্স বিক্রি করলে, তাহলে আমার অ্যাডভার্স স্ট্যান্ডার্ড থেকে অ্যাডভার্স সেলস ছিল 16টা, আর অ্যাডভার্স প্রফিট হচ্ছে 60 পয়সা। তাহলে আমি কম লাভ করা জিনিস 60 পয়সা কম লাভ করি এমন প্রোডাক্ট মানে এ আমি কম বিক্রি করছি 16টা, তাতে আমার কি হয়েছে? এভারেজ থেকে আমি এভারেজে আমি 60 পয়সা করে কত 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 টাকা হয় আগে দেখেন। 60 পয়সা একটা 16 অ্যাডভার্স কত হয় এটা বলেন? 9 টাকা 60 696 9 টাকা 60 পয়সা। হ্যাঁ, এই 9 টাকা 60 পয়সা আমার ফেভারেবল। কেন ফেভারেবল সেটা বলছি, কারণ 60 পয়সা আমি কম প্রফিট করতে পারি এমন প্রোডাক্টকে আমি কম বিক্রি করছি, যার দরুন আমার এটা ফেভারেবল হবে। কারণ যেহেতু এভারেজ, তাহলে আমি বেশি প্রোডাক্ট বিক্রি করছি, বেশি প্রফিট বলে বিক্রি করছি, সেটা অন্য হিসাব পাবো আমার। এটা যদি হচ্ছে আমরা কম প্রফিট বলে জিনিসটা কম বিক্রি করছি, তাহলে আমার জন্য এটা ফেভারেবল। এটা বুঝছেন কিনা বলেন? লসটা কম হয়েছে আর কি স্যার, এজন্য ফেভারেবল। আমার লসটা কম হয়েছে, এটাই হচ্ছে মেইন পয়েন্ট এখানে। এটা বুঝছেন কিনা বলেন? স্যার কম প্রফিট হয়েছে এটা কিভাবে বুঝবো স্যার? ওই যে আমার এভারেজে 5 টাকা 60 পয়সা এভারেজ প্রফিট, আর আমি ইন্ডিভিজুয়াল এক্স বিক্রি করলে 5 টাকা লাভ পাই। এভারেজ করলে না, আমি এক্স এর ওয়াই এভারেজ করলে না 5 টাকা 60 পয়সা হয়েছে আমার, কিন্তু এক্স এ বিক্রি করলে 5 টাকা হয়, ওয়াই করলে 6 টাকা বিক্রি হয়। তাহলে এক্স এ বিক্রি করলে আমার 60 পয়সা কম প্রফিট হয়, ওয়াই তার মানে এক্স ওয়াই বেশি বিক্রি করলে আমার লাভ আমার জন্য ফেভারেবল। এক্স কম এক্স করলে এক্স বিক্রি করলে আমার জন্য লাভ একটু কম। হ্যাঁ, সেজন্যই। তাহলে আমি 60 পয়সা কম প্রফিট
করে দিতে পারি যে প্রোডাক্টটা সেটা হচ্ছে এক্স, 60% কম বিক্রি করতে পারি এমন প্রোডাক্টকে আমি কম বিক্রি করলে আমার টোটাল প্রফিটের মধ্যে গিয়ে আমার ওটা সিচুয়েশনটা কি আমার জন্য ফেভারেবল হবে, ঠিক না? জি স্যার। বুঝছেন কিনা বলেন, নাহলে আবার বলবো। স্যার একটু আরেকবার বললে ভালো হতো। আরেকবার বলতেছি, দেখেন আমি এভারেজ প্রফিট এখানে এক্স এন্ড ওয়াই এর প্রফিট 5 টাকা এবং 6 টাকা যোগ করে আমি আমি এভারেজ করছি, এভারেজ ওয়েটেড এভারেজ মানে 5 টাকাকে 2 দিয়ে গুণ করছি 2 ইউনিট এক্স, আর যোগ 6 টাকা করে, হ্যাঁ এটাকে এভারেজ করে 5 টাকা 60 পয়সা এভারেজ ওয়েটেড এভারেজ করছি, ওয়েটেড এভারেজ। তাহলে ওয়েটেড এভারেজ থেকে আমার 5 টাকা 60 পয়সা ওয়েটেড প্রফিট হয়, এক্স এ আমার হয় 5 টাকা লাভ, তাহলে আমার 60 পয়সা লাভ কম হয় এক্স বিক্রি করলে, আর ওয়াই বিক্রি করলে আমার এভারেজ থেকে 40 পয়সা বেশি লাভ প্রফিট হয়। এখন এক্সটা যদি আমি আমার টোটাল ফিগার তো 490, জি স্যার, বা টোটালটা আমার অ্যাকচুয়াল ফিগার ঠিক আছে। এখন যদি আমি টোটাল ফিগারের মধ্যে আমার প্রপোর্শন থেকে যদি আমি এক্সটা যদি কম করি, মানে টোটাল 490 যদি আমি স্ট্যান্ডার্ড করতাম তাহলে আমার 196টা বিক্রি করা উচিত ছিল, কিন্তু আমি 196টা বিক্রি করি নাই, আমি আরো কম বিক্রি করছি। কম বিক্রি করাতে কি হয়েছে, আমি ওয়াইটা বেশি বিক্রি করছি, বেশি প্রফিট वाला বিক্রি ওটা বেশি করছি, সুতরাং ওয়াইতে আমার প্রফিটটা বেশি চলে গেছে। হ্যাঁ, এক্স আমার প্রফিটটা কমেছে, কম প্রফিটটা এক্স এ যেটা আমরা কম করছি সেটা অ্যাডভার্স, মানে আমি কম প্রফিট वाला কম প্রফিট পাই এমন প্রোডাক্ট কম বিক্রি করাতে বেশি প্রফিট পাই এমন প্রোডাক্ট বেশি বিক্রি করছি। জি স্যার, এখন বুঝছি। কারণে এক্সটা আমার ফেভারেবল, ওয়াইটা হচ্ছে আমার ওয়াইটাও ফেভারেবল। কারণটা হচ্ছে কি, ওয়াইটা বেশি বিক্রি করছি, বেশি লাভের বেশি বিক্রি করছি, তো ফেভারেবল হবেই, তাই না? জি স্যার, ওয়াইটা বেশি প্রফিটের প্রোডাক্ট বেশি কোয়ান্টিটি বিক্রি করছি, তাহলে তো অবশ্যই ফেভারেবল হবে। আর এক্স এর ক্ষেত্রে কি হচ্ছে, আমার এভারেজ থেকে কম প্রফিট वाला প্রোডাক্ট এক্স, এটা আমি কম বিক্রি করছি, তাহলে আমার এটাও ফেভারেবল হবে, কম বিক্রি করছি বলে। কথা ক্লিয়ার? এক্স এর ক্লিয়ার কিনা? জি স্যার, ওয়াইটা তো কোনো ঝামেলা নেই, এক্স তে যে পয়েন্ট আছে, জি স্যার, এটা যদি কনসেপ্ট বুঝতে পারেন তাহলে অঙ্ক বুঝার বিষয় না। কম সেল করতে এটা মাইনাস মাইনাস প্লাস এমন হইতে পারে না? জি জি স্যার, এটা তো মাইনাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, আবার বলেন। মাইনাস ইনটু মাইনাস তাহলে প্লাস। না মাইনাস মাইনাসে প্লাস, আপনি লজিক এখানে লজিক, আপনি মাইনাস মাইনাসে প্লাস, আপনি ওই অ্যালজেব্রিক সিচুয়েশনে যাবেন না, আপনি এখন লজিক্যাল সিচুয়েশনে আসেন। স্যার আরেকটা কোশ্চেন ছিল, এভাবে চিন্তা করতে হবে আপনাকে, লজিক্যাল সিচুয়েশনটা এভাবে চিন্তা করবেন যে আপনার কম এভারেজ থেকে কম প্রফিট পাই এমন প্রোডাক্টটাকে আমি যদি কম বিক্রি করি, তাহলে টোটাল ফিগারে আমার বেশি প্রফিট যেটা পাই সেই প্রোডাক্টটা বেশি বিক্রি হবে। সুতরাং যেটা এভারেজ থেকে কম প্রফিট হয় কম বিক্রি করলে আমার জন্য ফেভারেবল, এটা হচ্ছে লজিক। স্যার এখানে যদি ডিফারেন্সটা ফেভারেবল হতো তাহলে কি স্যার এটা ফেভারেবল হতো? কোনটা ডিফারেন্স হয়েছে না? ওয়াই এর ক্ষেত্রে হয়েছে না? ওয়াই এর ক্ষেত্রে কি হয়েছে দেখেন, না স্যার, ওয়াই পাবেন আপনার প্রশ্ন উত্তর। ওয়াই কি হয়েছে, আমাদের ওয়াই এর স্ট্যান্ডার্ড মিক্স ছিল 294। জি স্যার, 490 থেকে আমি 60% করে 294টা বিক্রি করা উচিত ছিল, কিন্তু বিক্রি করেছি কত? 390। 310। তাহলে আমি কয়টা বেশি বিক্রি করছি থেকে? 16টা ইউনিট। হ্যাঁ, তাহলে আমার সেটা ফেভারেবল। স্যার না, এটা বুঝছি স্যার। স্যার আমি বলতে চাচ্ছিলাম যে এক্স এ হচ্ছে যে আমরা 196টা বিক্রি করার কথা ছিল, কিন্তু আমরা 180টা বিক্রি করছি, মানে হচ্ছে 16টা আমরা কম বিক্রি করছি, কম। আর হচ্ছে যে এখানে আমাদের এভারেজ প্রফিট থেকে পার প্রফিটটাও কম ছিল, কিন্তু স্যার আমি বলতে চাচ্ছি যে এভারেজ প্রফিটটা থেকে যদি ওয়াই এর মতো যদি পার প্রফিটটা এখানেও বেশি থাকতো তাহলে স্যার এটা কি ফেভারেবল হতো এক্স? হ্যাঁ, আপনি বলতেছেন যে আমার অ্যাডভার্স হচ্ছে না, সেক্ষেত্রে তো আপনার যদি আপনি সেটা ওয়াই এর ক্ষেত্রে চিন্তা করেন, আপনার ওয়াই এর ক্ষেত্রে প্রফিট বেশি তো, আর ওয়াই এর ক্ষেত্রে যদি আপনি স্ট্যান্ডার্ড থেকে কম বিক্রি করতেন তাহলে আপনার তো অ্যাডভার্স হতো, ঠিক আছে? প্রফিট বেশি থাকার পরেও স্যার উল্টা হতো। হ্যাঁ, প্রফিট বেশি কিন্তু আপনি কম বিক্রি করছেন, তাহলে মানে আপনার প্রফিট কম বলতে বেশি তখন অ্যাডভার্স হয়ে যেত। জি স্যার, বুঝছি না, এটা জাস্ট লজিক। এই লজিকটা আপনার মাথার মধ্যে রাখতে হবে, ওকে? এই লজিকটা মাথায় রাখতে হবে। এটাই হচ্ছে এখানে হচ্ছে টিপসটা, ঠিক আছে না? এখানে টিপসটা এই লজিকটা। এখন এটা মাথায় রাখতে হলে কি করতে হবে? আপনি আজকে পড়ার পরে ছেড়ে দিলে হবে না, আপনাকে 2-3-4 বার প্র্যাকটিস করে এটা 2-3 বার পড়তে হবে, একবার লিখতে হবে, অ্যাটলিস্ট একবার লিখতে হবে, তাহলে মাথায় একদম ঢুকে যাবে একদম সারা জীবনের জন্য। ক্লিয়ার? জি স্যার, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। আগাবো? হ্যাঁ স্যার, আমরা আগাতে পারি। ওকে, ফাইন। তাহলে
জি থ্যাংক ইউ। তাহলে সেলস মিক্স এন্ড কোয়ান্টিটি বুঝলাম। এবার আসলে আমরা আজকে একটা ওয়ান্ডারফুল একটা সিচুয়েশনে যাচ্ছি, এটা হচ্ছে প্ল্যানিং এন্ড অপারেশনাল ভ্যারিয়েন্স। আমরা যা পড়ছি চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8 যা পড়ছি, হ্যাঁ, এটার কনক্লুশনে চলে আসছি একদম প্ল্যানিং এন্ড অপারেশনাল। আগেরটাকে শেষ স্যার, আগেরটাকে শেষ করে ফেলছেন, মানে আপনি শুধু অর্ধেক করলেন না স্যার? জি জি, আপনি শুধু 0.6 ইনটু 16 করলেন, শুধু এক্সেটটা, ওয়াইটটা হিসাব করবেন না স্যার? ওয়াইটটা তো ইজি, আমি হিসাব করলাম না, এই জন্য গত ক্লাসে দেখাচ্ছিলাম, জাস্ট আমি মেইন পয়েন্টটা বলে দিলাম। ঠিক আছে, ওয়াইটটা করে দিচ্ছি। তাহলে ওয়াইটটা দেখেন 294 আমার 60% 490 অ্যাকচুয়ালের 60% 294 হওয়া উচিত ছিল স্ট্যান্ডার্ড মিক্স অনুযায়ী। ঠিক আছে, করেছি 310। ঠিক আছে, তাহলে আমার 294 করা হয়েছিল, 310টা ইউনিট বিক্রি করছি, তাহলে 16টা ফেভারেবল। একটু বুঝছেন? বুঝছেন? আচ্ছা, তাহলে আমার পার ইউনিটে প্রফিট করতাম 6 টাকা, কিন্তু এভারেজে প্রফিট থেকে 5 টাকা 60 পয়সা, তার মানে পার ইউনিটে আমি 40 পয়সা এভারেজ থেকে বেশি করি ওয়াইটা বিক্রি করলে। তাহলে 16টা ইউনিট বেশি বিক্রি করছি, যেটার প্রফিট বেশি হয় এমন প্রোডাক্ট হচ্ছে কি ওয়াই, যেটা আমি বেশি বিক্রি করছি, তাহলে এটা আমার ফেভারেবল। হ্যাঁ, 4/16 6 টাকা 40 পয়সা ফেভারেবল। ওয়াই এক্স এর ক্ষেত্রে 9 টাকা 60 পয়সা ফেভারেবল, আর ওয়াই এর ক্ষেত্রে 6 টাকা 40 পয়সা ফেভারেবল। টোটাল কত হইলো? 16 টাকা ফেভারেবল। আর আমরা ইন্ডিভিজুয়াল মেথডে করলাম, তাও 16 টাকা ফেভারেবল হয়েছে, আর এভারেজ মেথডে করছি যখন, তাও 16 টাকা ফেভারেবল হয়েছে না? জি স্যার। হয়েছে কিনা বলেন? জি স্যার হয়েছে। আচ্ছা, কিন্তু আমি একটা কথা বলছিলাম যে ওয়েটেড এভারেজ মেথডটা সুপিরিয়র দেন ইন্ডিভিজুয়াল ইউনিটস মেথডের থেকে। কেন সুপিরিয়র সেটাও বুঝতে হবে। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমার ইন্ডিভিজুয়াল মেথড, এই যে বিতে করলাম ইন্ডিভিজুয়াল মেথড সিস্টেমে, এটা হচ্ছে আমার এভারেজ ওয়েটেড এভারেজ মেথডটা সুপিরিয়র, প্র্যাকটিক্যালি সুপিরিয়র, ডিসিশন মেকিং সুপিরিয়র। এটা কেন, এটা বুঝেন একটু। দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। দেখেন, আমরা সেলস এর মধ্যে এখানে এক্স এর মধ্যে ইন্ডিভিজুয়াল মেথডে করলে আমার $80 অ্যাডভান্স দেখাচ্ছে। রেসপন্স করেন। ইন্ডিভিজুয়াল মেথডে বিতে করছিলাম, এক্স এ $80 অ্যাডভান্স দেখাচ্ছে, কিন্তু ওয়েটেড এভারেজ মেথডে করলে 960 পয়সা ফেভারেবল দেখাচ্ছে। ঠিক? জি স্যার। জাস্ট অপোজিট রেজাল্ট। এটাতে অ্যাডভান্স বলতেছে ইন্ডিভিজুয়াল করলে, এটাতে বলতেছে ফেভারেবল। হ্যাঁ, অ্যাডভান্সটা পুরো রেজাল্টটা, স্যার একটা বলতেছে স্যার প্রফিট কম হয়েছে, আরেকটা বলতেছে আমার লস কম হয়েছে। তাই দেখেন ইন্ডিভিজুয়াল, কিন্তু টোটালে গেলে কিন্তু আমার 16 টাকা ফেভারেবল, দুটোটাই 16 টাকা এখানে ফেভারেবল, আর ওয়েটেড এভারেজেও 16 টাকা ফেভারেবল। টোটাল আমরা পাচ্ছি হিসাব। কিন্তু একটা প্রোডাক্ট যদি আপনি অ্যানালাইসিস করেন, ইন্ডিভিজুয়াল মেথডে গেলে আমার এক্স এর ক্ষেত্রে বলছে 80 টাকা অ্যাডভান্স, আর ওয়েটেড এভারেজ মেথডে বলছে 9 টাকা 60 পয়সা ফেভারেবল। তো দেখেন, সিদ্ধান্ত গ্রহণে কিন্তু আপনি টোটাল একটা দুইমুখী আপনার সিচুয়েশনে পড়ে গেলেন। আবার ওয়াইতে দেখেন 96 টাকা ফেভারেবল বলতেছে, এবং ওয়াইতে ওয়েটেড এভারেজে বলছে 6 টাকা 40 পয়সা ফেভারেবল। যদিও ফেভারেবল বলছে, কিন্তু ডিফারেন্স অফ অ্যামাউন্ট ইজ টু হাই। কোথায় 96 টাকা ফেভারেবল, কোথায় 6 টাকা 40 পয়সা ফেভারেবল, টু হাই ডিফারেন্স। সো কেন সুপিরিয়র? হ্যাঁ, এখানে আপনার সিদ্ধান্ত গ্রহণে কিন্তু এই যে এভারেজ প্রফিটটা করছে, ওয়েটেড এভারেজ প্রফিট করাতে আপনি টোটাল প্রফিটের মধ্যে গিয়ে কিভাবে হিট করতেছে সেটা আপনি ওয়েটেড এভারেজ করলে পাবেন। ইন্ডিভিজুয়াল সেটা আপনি বুঝতে পারতেছেন না, কিন্তু আপনার টোটাল প্রফিটের মধ্যে কাউন্টার কি এফেক্ট সেটা যদি ভালোভাবে বুঝতে হয়, তাহলে আপনাকে কিন্তু ওয়েটেড এভারেজ মেথডটা অনুসরণ করাটাই বেটার প্র্যাকটিস। কথা বুঝতে পারছি? জি স্যার। এখানে একটা কথা লেখা আছে, কথাটা আমি পড়ি আপনার জন্য। হ্যাঁ, দেখেন, the product X variance is favorable overall because although the company sold less of the product than standard mix, this is the less profitable product. This perhaps explains the superiority of the weighted average method overall. Overall, we had sold more of the more profitable product we have sold, and less of the least profitable product, so that it can be argued that
both variances are in the company's favor and should be favorable. এই যে এখানে এটা ভেটেড এভারেজের কথা বলতেছি। আমরা কি করছি এখানে আমাদের যে মানে ইন্ডিভিজুয়ালি যে আমার এভারেজ প্রফিট 5 টাকা 60% থেকে 5 টাকা বিয়োগ করে 60 পয়সা অ্যাডভান্স করছি, আর এখানে যে 5 টাকা 60% থেকে ওয়াই এর ক্ষেত্রে 60 টাকা 6 টাকা হিসেবে ধরলে 40 পয়সা বেশি ফেভার এটা হিসাব করছি। এই যে হিসাবটা এভারেজে করতেছি, এটা হচ্ছে কি আমার ওয়াইটা হচ্ছে কি আমার লিস্ট প্রফিটেবল প্রোডাক্ট, এক্সটা হচ্ছে কি আমার মোর প্রফিটেবল প্রোডাক্ট দেন এভারেজ। এভারেজ থেকে আমার একটা কম একটা বেশি করি, সেই জন্য এই হিসাবটা আমি এভারেজে করতে পারছি, এভারেজ মেথডে গেলে করতে পারছি, কিন্তু ইন্ডিভিজুয়াল মেথডে গেলে আমি এই হিসাবটা করতে পারি নাই। এই জন্যই স্ট্যান্ডার্ড এই প্রফিট সেলস মিক্স প্রফিট ভ্যারিয়েন্স এর ক্ষেত্রে এই ওয়েটেড এভারেজ বা এই মেথডটাই বেটার। স্যার আরেকবার বলবেন স্যার? হ্যাঁ অবশ্যই বলবো স্যার, এটা আরেকবার বলেন। এই যে ইন্ডিভিজুয়াল মেথডে কি করছি আমরা, দেখেন একটা একটা করে আলাদা আলাদা করে হিসাব করে একটা অ্যাডভান্স একটা ফেভারেবল যোগ করে নেট করে আমরা 16 টাকা ফেভারেবল পাইছিলাম। কিন্তু ওয়েটেড এভারেজ মেথডে কি করছি, কি আমরা কি দেখলাম, আমরা প্রফিটটাকে হিসাব করছি, এভারেজ প্রফিট করছি, টোটাল যে কোম্পানি যে বিক্রি করে টোটাল যে প্রফিট ওটাকে ইউনিটের মধ্যে এনে এভারেজ করছি যে পার ইউনিটে আমার দুইটা প্রোডাক্টের মধ্যে এভারেজ প্রফিট থেকে 5 টাকা 60 পয়সা করে, যেটা বিক্রি করে এভারেজ করছি। তো এভারেজটা করছি কি হবে, এক্স এর কোয়ান্টিটি দিয়ে এক্স এর প্রফিট গুণ করছি, ওয়াই এর কোয়ান্টিটি দিয়ে ওয়াই এর প্রফিট গুণ করছি, তারপরে দুটো যোগ কইরা টোটাল ফিগার দিয়ে 5 দিয়ে ভাগ করে আমি এভারেজ প্রফিট 5 টাকা 60 পয়সা পাইছিলাম, ঠিক তো? তাহলে দেখেন আমি যদি এক্স বিক্রি করি, তাহলে এখন আমি বুঝতে পারতেছি যে যদি আমি এক্স বিক্রি করি, এক্সটা কিন্তু আমার এভারেজ থেকে এক্স এর প্রফিট কম হয়, তাহলে এক্স যদি বেশি বিক্রি করি আমি, তাহলে কি হবে, আমার প্রফিটটা কমতে থাকবে, ঠিক কিনা বলেন? জি স্যার, এখন বুঝলাম স্যার। আর যদি ওয়াইটা যদি বেশি বিক্রি করতে পারি, তাহলে এভারেজ থেকে বেশি প্রফিট করবো, তাহলে আমার প্রফিটটা বৃদ্ধি হবে, আমার কোয়ান্টিটি সেম থাকবে, 490 কোয়ান্টিটি থাকবে। এই 490 কোয়ান্টিটির মধ্যে যদি আমি এক্স এর পরিমাণ যদি কম বিক্রি করি, যেটা ওয়াই এর পরিমাণ বেশি বিক্রি করতে পারি, তাহলে আমার প্রফিটটা বেশি হবে। জি স্যার, এখন বুঝতে পারছি স্যার। ব্যাপারটা কি এরকম, মানে আমরা প্রথমে যখন ইন্ডিভিজুয়ালি করি ওরা দেখাচ্ছে আমি প্রফিট করার পরে অ্যাডভার্স সিচুয়েশন, কিন্তু যখন আমি ওয়েটেড এভারেজে করি তখন আমি বুঝতে পারি যে আসলে আমার অ্যাডভার্স সিচুয়েশন না, আমি কম বিক্রি করে আমি ফেভারেবল সিচুয়েশনে আছি। রাইট, আপনার কথা শেষে বুঝতে পারেননি, তবে আপনি সঠিক পথে যাচ্ছিলেন। হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, জি স্যার। হ্যাঁ, ওনার কথাটা মাঝখানে শেষে থেকে শেষ হয়ে গেছিল, শুনতে পাইনি। তবে উনি কে বলছিলেন, আপনার নাম কি, যিনি কথা বলছিলেন? মাহমুদুর রশিদ। মাহমুদুর রশিদ, আপনি ঠিক লাইনে কথা বলতেছিলেন। হ্যাঁ, ওইটা ঠিক আছে, আপনার কনসেপ্টটা ঠিক আছে। তাহলে মোটামুটি বোঝা গেছে জিনিসটা, কেন আমাদের ওয়েটেড এভারেজটা বেটার? জি স্যার, বোঝা গেছে। ফাইন, তাহলে এবার আসি আমরা প্ল্যানিং এন্ড অপারেশনাল ভ্যারিয়েন্স। প্ল্যানিং এন্ড অপারেশনাল ভ্যারিয়েন্সটা কি জিনিস? এটা কিন্তু ফ্যান্টাস্টিক একটা জিনিস, এটা কিন্তু ভালো বুঝেন। আমাদের চ্যাপ্টার 6, 7, 8 সবগুলো এর মধ্যে কভার হবে। রংপুরে অনেক আমি আপনাদের কথা শুনতে পাচ্ছি, আমি সবাইকে মিউট করি। আপনারা আমার সঙ্গে অবশ্যই ইন্টারঅ্যাক্ট করবেন আনমিউট করে, ইন্টারঅ্যাক্ট না করলে কিন্তু আমার ভালো লাগবে না। আচ্ছা, প্ল্যানিং এন্ড অপারেশন ভ্যারিয়েন্স এটা কি জিনিস? তাহলে আমরা যে যে ভ্যারিয়েন্স গুলো শিখলাম, এগুলো সবগুলো তো আমরা শিখলাম, ঠিক আছে, এগুলো আমি ইমপ্লিমেন্ট করতে পারবো, লাগাবো কাজে, ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করবো, দেখবো ডিফারেন্স। এখন প্ল্যানিং ভ্যারিয়েন্স এবং অপারেশন ভ্যারিয়েন্সকে আমার টোটাল ভ্যারিয়েন্স গুলোকে আমি আবার প্ল্যানিং এন্ড অপারেশন মোডে ভাগ করতে পারি। সেটা কি? প্ল্যানিং ভ্যারিয়েন্সটা হচ্ছে কি, এমন কিছু ভ্যারিয়েন্স হয় যেগুলা আমাদের কন্ট্রোলেবল না। সিচুয়েশনটা এমন যে আমি বাজেট করার পরে এমন একটা সিচুয়েশন হচ্ছে যে আমার ম্যাটেরিয়াল দাম বেড়ে গেছে বা কমে গেছে, লেবারের দাম বেড়ে গেছে অথবা কমে গেছে, হ্যাঁ, এমন সিচুয়েশন হইলো, কিন্তু ওটা আমার হাতে কন্ট্রোলেবল ছিল না, আমি বাজেট করার ছিল না, ওটা কন্ট্রোলেবল ছিল না। ওই ধরনের ভ্যারিয়েন্সকে বলা হয় প্ল্যানিং ভ্যারিয়েন্স। ওগুলো কিন্তু আমার অপারেশনাল কত ত্রুটি না, আমার প্রসেসিং এ যে সমস্ত কর্মচারীরা কাজ করে ওদের ত্রুটির কারণে কিন্তু ওই ভ্যারিয়েন্স গুলো হয়নি, ওগুলো হচ্ছে প্ল্যানিং এর কারণে আমার ভ্যারিয়েন্সটা হয়েছিল। ওই ধরনের ভ্যারিয়েন্সকে বলে প্ল্যানিং ভ্যারিয়েন্স। সো আমার যদি অপারেশনাল যারা নিয়োজিত আছে, যে সমস্ত সেলস কর্মী, যে সমস্ত প্রোডাকশন কর্মী, হ্যাঁ, যে সমস্ত লেবার আছে, তাদের এফিসিয়েন্সি, ইউসেজ, এগুলোকে যদি এগুলোকে বলা হয় অপারেশনাল অ্যাক্টিভিটিস। তাহলে আমার অপারেশনাল অ্যাক্টিভিটিস যদি আমি সূক্ষ্মভাবে পারফেক্টলি পিওরলি যদি আমি ব্যালেন্স করতে চাই, ব্যালেন্স করতে চাই, তাহলে আমার প্ল্যানগত কারণে যে ভুলটা হয়েছিল সেই ভুলটাকে আমার আলাদা করা উচিত কিনা বলেন? জি স্যার, জি স্যার, পজ করেন, উচিত কিনা? জি স্যার, স্যার করা উচিত, অবশ্যই করা উচিত।
আচ্ছা আর একটু বলি, পড়লে এটা আমি যে কথা বললাম সেটা বোঝেন। One reason that a variance may arise may be that the original plan has subsequently been found to be inappropriate. Subsequently মানে কি? মানে প্ল্যানটা করার পরবর্তীতে দেখা গেল যেটা পরবর্তী দেখা গেল যেটা inappropriate. One reason that variance may arise, variance যে হয় আমাদের তার একটা রিজন হচ্ছে কি আমার that the original plan যেটা আমরা অরিজিনাল যেটা বাজেট করছি, এস্টিমেট করছি, স্ট্যান্ডার্ড করছি, original plan has subsequently been found to be inappropriate. This might arise, for example, BHP এবং এদের এগেইনস্টে আমাদের যে কার ইম্পোর্টার যারা আছে মিট করলাম সবাই না কি যে এটা এগুলা পারমিশন হ্যাঁ দেখতে পাচ্ছেন? জি স্যার দেখা যায় এটাই হচ্ছে। ও আদা হয়ে গেছে, খেয়াল করুন। আচ্ছা যাই হোক, তাহলে এই inappropriate যখন হয় তাহলে কেন হয়? This might arise, for example, if suppliers have increased the cost of raw material and this has not been accounted for in the original standard cost card. হ্যাঁ, তারপর হয়তো কি মানে সাপ্লায়ার মনে করেন আমার র মেটেরিয়ালের দামটা বাড়ায় দিচ্ছে, কিন্তু আমরা বাজেট করার সময় সেটা কিন্তু স্ট্যান্ডার্ড কস্ট কার্ডের মধ্যে সেটা আনতে পারিনি, যেহেতু পরে এটা করছে। In that case, the total variance must be split into two constituent parts. এই ধরনের ক্ষেত্রে আমাকে ভ্যারিয়েন্স কে অবশ্যই দুই ভাগে ভাগ করে বলতে হবে, একটা হচ্ছে প্ল্যানিং ভ্যারিয়েন্স, একটা অপারেশন ভ্যারিয়েন্স। তো প্ল্যানিং ভ্যারিয়েন্স করতে যাবে, this is the part of the variance caused by an inappropriate original standard বা ex-ante standard, caused by an inappropriate original standard. ওই পার্টটাকে বলা হয় প্ল্যানিং ভ্যারিয়েন্স। আর অপারেশন ভ্যারিয়েন্স কোনটা? This is the part of the variance attributable to decisions taken within the business that has caused a change between the revised standard and actual result. তাহলে revised standard আমি যখন প্ল্যানিং ভ্যারিয়েন্সটাকে আলাদা করতে পারবো, আমি মনে করেন ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করতে বসছি at the end of the period, কাজ করার পরে অ্যাকচুয়াল রেজাল্ট নিয়ে বসছি, তখন আমি দেখলাম যে আমার প্ল্যানগত ত্রুটির কারণে কিছু ভ্যারিয়েন্স ছিল, সেটাকে আমি আলাদা করলাম। আলাদা করার পরে কি হবে? তখন আমার এরপরে অপারেশনের ত্রুটিটা বের করবো। অপারেশনের ত্রুটি বের করতে আমাকে তখন আবার রিভাইজ করবো, আমার স্ট্যান্ডার্ড যেটা আগে রেডি করছিলাম সেটাকে আমি আবার রিভাইজ করে ওই রিভাইজ প্ল্যানের উপর বা স্ট্যান্ডার্ডের উপরে নির্ভর করে আমি আমার অপারেশনগত ত্রুটি তখন বের করতে পারবো, ঠিক না? এই কথাটা বুঝছেন কিনা বলেন, এই কথাটাই ইম্পর্টেন্ট এখানে। মানে স্যার টোটাল কাজটা থেকে যখন প্ল্যানিংটা বের করে দিব, প্ল্যানিং এর সমস্যাটা বের করে দেবো, যেটা আছে সেটা অ্যানালাইজ করে বের করে দেবো যে সেখানে অপারেশনে কোনো সমস্যা আছে কিনা। রাইট। আমরা স্যার একটু আরেকবার বলবেন স্যার? হ্যাঁ বলছি আবার। আর আরেকটা জিনিস বলতে চাইছিলাম স্যার, আনকন্ট্রোলেবল সিচুয়েশন বলতে বোঝাচ্ছে কি জিনিসটা যে আমার এক্সটার্নাল ফ্যাক্টর গুলো যখন ইফেক্ট করবে, যেটা আমার কন্ট্রোলের মাধ্যমে, তখন আমরা একটা আনকন্ট্রোলেবল সিচুয়েশন বলতেছি। জি, মনে করেন আমার সাপ্লাইয়ের যে দামটা বাড়াই দিচ্ছে সেটা তো আমার কন্ট্রোলের মধ্যে নাই, আছে আমার সাপ্লায়ার র মেটেরিয়াল সাপ্লায়ার সে দামটা হঠাৎ করে বাড়াই দিচ্ছে, কিন্তু আমার কন্ট্রোলের ভিতরে নাই। হ্যাঁ, আমার হঠাৎ করে লেবার ক্রাইসিস হয়ে গেছে, আমার তো কন্ট্রোলের ভিতরে নাই, এটা দাম বেড়ে গেছে লেবারের। অথবা হঠাৎ করে আমি এমন একটা মেশিন পেয়ে গেছি যে আমার 10 জন লেবারের কাজ দরকার নেই, মেশিনটাই অটোমেটেড হয়ে গেছে। তাহলে এরকম কিছু বিষয় থাকতে পারে না, এগুলো হচ্ছে কেবল প্ল্যানিং ভ্যারিয়েন্স। তাহলে আমি যদি অ্যাকচুয়ালি পারফরমেন্স ভ্যারিয়েন্সটা করতে চাই, অপারেশনাল ভ্যারিয়েন্স যদি বের করতে চাই, তাহলে আমার প্ল্যানিং এর ত্রুটির কারণে যেই ভ্যারিয়েন্সটা হয়েছে সেইটাকে আমি আগে কি করবো, আমরা আলাদা করবো। আলাদা করে এরপরে বাকি যেটা থাকবে ওইটা হচ্ছে আমার রিভাইজড স্ট্যান্ডার্ড বা রিভাইজড প্ল্যান। রিভাইজড প্ল্যানটা আমি পরে করতেছি, কিন্তু পরে করলেও কিন্তু ওটা আগেরটাকে আমি বের করে নতুন ভাবে আমি অপারেশন ত্রুটি বের করার জন্য করতে হচ্ছে আমাকে রিভাইজ প্ল্যান করে বা রিভাইজ স্ট্যান্ডার্ড করে ওইটার সঙ্গে আমি অপারেশনগত ত্রুটি করার জন্য বের করার জন্য তখন আবার এই ভ্যারিয়েন্স অ্যানালাইসিস যেভাবে শিখে আসছি চ্যাপ্টার 6, 7, 8 এ ওগুলো আবার করে আমি আবার ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করবো। কথা বুঝতে পারছেন? এটা লজিক কিনা, কথাটা লজিক্যাল হয়েছে কিনা এটা বলেন। স্যার আমার এক্সটার্নাল আনকন্ট্রোলেবল সিচুয়েশনের কারণে আমি সমস্তটাকে চেঞ্জ করে আবার নতুন করে স্ট্যান্ডার্ড তৈরি করতেছি। হ্যাঁ, সমস্তটাকে চেঞ্জ করবেন কেন? আপনি এক্সটার্নাল যে মানে প্রবলেমের জন্য আপনার প্ল্যানিং এর ত্রুটি হয়েছে,
সেটা তো আপনার সেটার জন্য তো আপনার অপারেশনগত ত্রুটিটা দায়ী না। জি স্যার। ওটা দায়ী না। তো আপনি আপনার যদি কোম্পানির এমপ্লয়ীদেরকে যদি ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করে যদি আপনি দেখতে চান ডিপার্টমেন্টগুলো, সেলস ডিপার্টমেন্টের ভ্যারিয়েন্স কত, প্রোডাকশন ডিপার্টমেন্টের পারচেজের কত ডিফারেন্স, ইউসেজে কত ডিফারেন্স, লেবারের ইউসেজে কত, এফিসিয়েন্সি কত, ইত্যাদি ইত্যাদি যেগুলো আপনি করবেন, তখন এই অপারেশনগত ত্রুটিগুলো বের করতে হলে তো আপনার পারফেক্টলি বের করে তো ত্রুটি বের করতে বসে থাকবেন না। ত্রুটি বের করতে আপনার রেক্টিফিকেশনে যাবেন আবার না, আপনার ঠিক করতে আবার আপনার স্টেপ নেবেন। তো যদি আপনি যদি অপারেশনাল প্ল্যানিং এর প্রবলেমগুলো যদি আগে সেপারেট না করেন, সেগ্রিগেট না করে দিলে, আলাদা না করে দিলে, তখন তো আপনি অপারেশনগত ত্রুটিগুলো যখন সারাতে যাবেন বিভিন্ন রকম স্টেপ নিয়ে, ডিসিশন নিয়ে, তখন তো সেখানে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারেন না? জি স্যার। বলেন, কথা বলেন। আসেন নাকি আপনারা? জি স্যার, বুঝছি। ভাই আমাকে একটু রেসপন্স না করলে তো আমি বুঝতে পারি না আপনারা আছে কি। আমরা একটু আগালে হয়তো ম্যাথে গেলে হয়তো স্যার জিনিসটা একটু বুঝতে পারবো। আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম যে প্ল্যানিং ভ্যারিয়েন্সটার জন্য যে ত্রুটি সেটা আমরা আলাদা করতে হবে, তারপর একটা রিভাইজ প্ল্যান করতে হবে, রিভাইজ প্ল্যান করে রিভাইজ স্ট্যান্ডার্ডের উপরে আমার আদার অপারেশনাল ভ্যারিয়েন্সগুলো আমরা আগের নিয়ম মতো করবো। এটি হচ্ছে আমার প্ল্যানিং এন্ড অপারেশনাল ভ্যারিয়েন্সের ভাগাভাগি। আচ্ছা, এখন দেখেন আমি একটু পড়ে, এটা পড়লে মনে হয় হয়তো আরো কিছু প্রশ্ন আপনারা পাবেন এখানে। Forecasts by their, এখানে পড়ি, এতে গেল, forecasts by their nature are unreliable and yet most standards are set on a forecast basis. For example, X and T are before the event. A planning variance arises from an inability to make exact predictions of future costs and revenues at the budgeting stage. Budgeting stage মধ্যে exactly আমি forecastingটা করতে পারি নাই. If it were possible to set standards with the benefit of hindsight, for example, ex post or hindsight my বোধোদয় হওয়া, benefit of hindsight বোধোদয় হচ্ছে যে ex post or after event managers would be able to see more clearly what amount of variances was genuinely attributable to operating performance, যেটা বললাম একটু আগে, and what amount to difficulties or errors is setting the original standards for planning variance. তাহলে প্ল্যানিং ভ্যারিয়েন্স এবং অপারেশনাল ভ্যারিয়েন্স কথা বললাম, ভাগাভাগি কথা বললাম, সেগ্রিগেট করতে বললাম, সেই কথা ওরা বলছে এখানে। এখানে লেখা অপারেশনাল ভ্যারিয়েন্সের কথা কি বলতেছে? অপারেশনাল ভ্যারিয়েন্স আর ভ্যারিয়েন্সেস দ্যাট আর অ্যাজিউম, এটা বুঝেন, অপারেশনাল ভ্যারিয়েন্সেস আর ভ্যারিয়েন্সেস দ্যাট আর অ্যাজিউম টু হ্যাভ অকার্ড ডিউ টু অপারেশনাল ফ্যাক্টরস। These are materials price, usage variance, labor and rate variance, variable overhead expenditure যেগুলো আমরা শিখছিলাম আগে, fixed overhead expenditure variance and sales variance. এটা হচ্ছে আমার operational variance. Operational variance are calculated with the realistic ex post standard. Realistic ex post standard যখন আমরা ওই টোটাল ভ্যারিয়েন্স থেকে যখন প্ল্যানিং ভ্যারিয়েন্সের ত্রুটিগুলো যখন বের করে ওই অংশটা বাইর করে দেবো, তখন আমি একটা রিয়েলিস্টিক এক্স পোস্ট স্ট্যান্ডার্ড মানে কাজ করার পরে আবার একটা স্ট্যান্ডার্ড রেডি করলাম রিয়েলিস্টিক ভাবে। ওটাকে বলা হয় অপারেশনাল ভ্যারিয়েন্স আর ক্যালকুলেটেড উইথ দ্য realistic ex post standard. They are calculated in exactly the same way as described in earlier chapters. The only difference being that the ex post standard is used, not the original standard. তখন আমরা অরিজিনাল স্ট্যান্ডার্ড করব না, ওই টোটাল ভ্যারিয়েন্স থেকে আমরা এই কি বলে প্ল্যানিং ভ্যারিয়েন্সের অংশটাকে বাদ দিয়ে তারপর আমরা করব কি এক্স পোস্ট স্ট্যান্ডার্ড হবে, ওটার সঙ্গে আমরা অ্যাকচুয়ালকে ডিফারেন্স করে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করব। ওটাকে বলা হয়, তখন আমরা যেভাবে শিখছি সেভাবে অপারেশন ভ্যারিয়েন্স যেভাবে শিখছিলাম সেভাবে করব, বুঝছেন? আর প্ল্যানিং ভ্যারিয়েন্সের মধ্যে আচ্ছা এই যে কন্ট্রোলেবিলিটি আর রেসপন্সিবিলিটি, এটা কি? ওই যে আমরা কন্ট্রোলের কথা বলি, ম্যানেজমেন্ট উইল উইশ টু ড্র a distinction between these two variances in order to gain a realistic measure of operational efficiency. Operational efficiency মানে কি? আমরা যে ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্স যেটা শিখছি, প্রাইস এন্ড ইউসেজ, লেবারের মধ্যে যেগুলো শিখছি, রেট এন্ড এফিসিয়েন্সি, ওগুলো হচ্ছে সব অপারেশনাল এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। হ্যাঁ, তাহলে ম্যানেজমেন্ট উইল উইশ টু ড্র এ ডিস্টিংশন বিটুইন দিস টু ভ্যারিয়েন্সেস মানে প্ল্যানিং এবং অপারেশনাল in order to gain a realistic measure of operational efficiency, as planning variances are self-evidently not under the control of operational management. যেটা একটু আগে বললাম, অপারেশনাল ম্যানেজার আছে, ওদের কন্ট্রোলের মধ্যে প্ল্যানিং ডিফিকাল্টিগুলো ছিল না।
it cannot be held responsible for them. এটা সেজন্য প্ল্যানিং এর ত্রুটির কারণে অপারেশনাল গত ম্যানেজাররা রেসপন্সিবল হতে পারে না, and there is thus no benefit to be gained in spending time investigating such variances at operation level. Planning variances may arise from faulty standard setting. এই কথাটা বুঝেন, প্ল্যানিং ভ্যারিয়েন্স কখন arise করে? Planning variances may arise from faulty standard setting, but the responsibility for this lies with senior rather than operational manager. ঠিক আছে কথাটা? এটা হচ্ছে কন্ট্রিবিউটিভ রেসপন্সিবিলিটি। সুতরাং রেসপন্সিবিলিটি আপনি কাউকে দায়ী করবেন যে তোমার এখানে ভ্যারিয়েন্স বেশি, সেলস ম্যানেজার তোমার এখানে অ্যাডভার্স সিচুয়েশন, প্রোডাকশন ম্যানেজার তোমার এখানে অ্যাডভার্স সিচুয়েশন, আপনি দায়ী করবেন, রেসপন্সিবল করতে চাইবেন, কিন্তু সেটা কিন্তু জাস্টিফাইড হবে না যদি সেখানে যদি আপনার প্ল্যানিং ভ্যারিয়েন্সের কোনো প্ল্যানিং এর কারণে ত্রুটির কারণে যদি কোনো ভ্যারিয়েন্স থাকে, সেটা যদি আপনি আলাদা না করেন, তাহলে কিন্তু ওকে আপনি অপারেশনাল ম্যানেজার গুলোকে আপনি রেসপন্সিবল করতে পারবেন না। সেভাবে কথা বলছেন? তার মানে স্যার প্ল্যানিং ভেরিয়েন্সটা আইডেন্টিফাই করতে পারলে বোঝা যাবে যে আসলে সমস্যাটা কোথায় হয়েছে। অফ কোর্স, ইয়েস, দিস ইজ দ্য থিং। এটা তো প্র্যাকটিক্যাল কথা, ঠিক না? আপনার অপারেশন ম্যানেজার, সেলস ম্যানেজার আছে, পারচেজ ম্যানেজার আছে, তারপরে আপনার প্রোডাকশন ম্যানেজার আছে, এদেরকে আপনি দায়ী করবেন, কিন্তু আপনার তো ত্রুটি তো ওদের ত্রুটির কারণে বেড়েছে না, ত্রুটি তো হচ্ছে প্ল্যানিং এর ভুলের কারণে। হঠাৎ করে ম্যাটেরিয়াল দাম বেড়ে গেছে, ম্যাটেরিয়াল তো আপনি আমার তো অপারেশন ম্যানেজার তো আমার পারচেজ ম্যানেজার তো ওই যে কিনছে, কিন্তু প্রোডাকশন ম্যানেজারকে আপনি দায়ী করতে পারবেন, ঠিক না? জি স্যার, সেই হচ্ছে বিষয়। তাহলে এক্সাম্পলটা দেখেন, এক্সাম্পলটা করলে আমাদের একদম ক্লিয়ার হবে। এক্সাম্পল 2, ABC Limited produces units and incurs labor costs. Details of the actual and budget for period 9. একটা 9 নম্বর পিরিয়ডের একটা ডিটেইলস দিছে, অ্যাকচুয়াল এবং ডিটেইলস। কি দিছে? ইউনিটস, বাজেট, অ্যাকচুয়াল, স্ট্যান্ডার্ড পার ইউনিট। এক মিনিট, হ্যাঁ, ইউনিটস থেকে আমার বাজেট হচ্ছে 500, অ্যাকচুয়াল হচ্ছে 550। লেবার আওয়ার্স আমার বাজেট ছিল 1000, করছি 1200। লেবার কস্ট অ্যাকচুয়াল বাজেট ছিল 5000, লাগছে 5100। আর স্ট্যান্ডার্ড পার ইউনিট, লেবার আওয়ার্স স্ট্যান্ডার্ড পার ইউনিট 2 ঘন্টা লাগে, 2 আওয়ার্স লাগে পার ইউনিটে, আর লেবার কস্ট 10 টাকা লাগে। তার মানে 2 ঘন্টার জন্য 10 টাকা, মানে 1 ঘন্টার জন্য 5 টাকা করে লাগে। আচ্ছা, a change in technology change হয়েছে subsequent to the preparation of the budget প্রিপারেশন করার পরপরই একটা টেকনোলজিক্যাল চেঞ্জ হয়েছে, resulted in a 25% increase in standard labor efficiency, such that it is not now possible to produce 5 units instead of 4 units using 8 hours of labor, giving a revised standard labor requirement of 1.6 hours, thus $8 per labor cost per unit. আগে লাগতো আমার 2 ঘন্টা করে স্ট্যান্ডার্ড লাগতো, আওয়ার লাগতো, 2 ঘন্টা লাগতো পার ইউনিটে। এখন লাগতেছে, যেহেতু আমার এফিসিয়েন্সি, আমার টেকনোলজি ইনক্রিজ হচ্ছে 25%, আমার লেবার এফিসিয়েন্সি ইনক্রিজ হচ্ছে, তাহলে আগে 2 ঘন্টা থেকে এখন লাগে 1 ঘন্টা 1.6 আওয়ার্স লাগে। এবং আগে লেবার কস্ট ছিল 10 টাকা, এখন লেবার কস্ট পার আওয়ার হয়ে গেছে 8 টাকা। কথা বোঝা গেছে? এখন বলতেছে ক্যালকুলেট অল রিলেভেন্ট লেবার ভ্যারিয়েন্সেস ফর দ্য পিরিয়ড। তাহলে এখানে দেখেন, আমার যে 25% ইনক্রিজ ইন স্ট্যান্ডার্ড লেবার কস্টের কারণে সাবসিকুয়েন্ট টু দ্য প্রিপারেশন অফ দ্য বাজেট প্রিপারেশন করার পরে, তাহলে বাজেট যেটা ছিল আমার, এটা 500 ইউনিট করব, 1000 লেবার আওয়ার, 2 ঘন্টা পার ইউনিটে করে লেবার কস্ট 5000 টাকা যাবে। হ্যাঁ, টোটালে আমার এখানে স্ট্যান্ডার্ড হচ্ছে কি 10 টাকা করে পার ইউনিটে, 10 টাকা ইনটু 500, 5000 টাকা যাবে। এই যে আমার অরিজিনাল বাজেটের মধ্যে এখন একটু ছেদ পড়ছে, কেন? আমার বাজেটটা করার পরে 25% ইনক্রিজ হয়েছে আমার লেবার এফিসিয়েন্সি, একটা টেকনোলজিক্যাল ইনক্রিজের কারণে আমার কি হয়েছে, লেবার এফিসিয়েন্সিটা 25% ইনক্রিজ করছে। করাতে হয়েছে কি, আমার যেখানে আগে 2 ঘন্টা লাগতো সেখানে এখন 1 ঘন্টা 1.6 আওয়ার্স লাগে, এবং আমার লেবার কস্টও পার ইউনিটে 8 টাকা হয়ে গেছে। তাহলে আমার অপারেশন মধ্যে ত্রুটি আছে এখানে বাজেটের সঙ্গে। আমি প্রথমে এই ক্ষেত্রে কি করতে হবে, আমাকে যদি পারফেক্টলি আমার লেবার এফিসিয়েন্সি, লেবার রেট এগুলো যদি জাস্টিফাই করতে হয়, তাহলে আমাকে আগে প্ল্যানিং এর ত্রুটির কারণে যেটা ভ্যারিয়েন্স হচ্ছে সেটাকে আমরা আগে সেগ্রিগেট আমাদের করতে হবে। তো প্ল্যানিং এর কারণে কি 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 প্রবলেম হচ্ছে আমাদের দেখেন। আমাদের
প্ল্যানিং ছিল 550 ইউনিট, অ্যাকচুয়ালি করছে আমরা 550। সেই অনুযায়ী আমাদের 10 টাকা করে যদি লেবার রেট হয় তাহলে 5500 টাকা আমার লেবার খরচ হওয়া দরকার ছিল। কিন্তু আমি 550কে আমি এখন যদি 8 টাকা করে বিক্রি করি, অ্যাকচুয়ালি 8 টাকা করে, তাহলে হয়ে গেছে কত আমার 1100 কত হয় না স্যার, এটা হচ্ছে 550 গুণ 8 টাকা 4400। 4400। তো আগে ছিল 5500 বিয়োগ 4400, তাহলে 1100 টাকা আমার এখন ফেভারেবল। সেটা হচ্ছে আমার প্ল্যানিং ব্যালেন্সের কারণে। এই যে 1100 টাকা হচ্ছে প্ল্যানিং। যেমন মনে করেন অন্যভাবেও চিন্তা করতে পারেন, যেমন আমরা আগে লাগতো 2 ঘন্টা, এখন লাগে 1 ঘন্টা 60 মিনিট, তাহলে 0.4 ইন্টু আমার 550 ইউনিট করলে হয় 220 ঘন্টা ইন্টু 1100 না, অন্যভাবে করা যাবে। 1 পয়েন্ট যদি আমি 0.6 দিয়ে 0.2 ঘন্টা লাগতো মাইনাস 1.6 যদি করি তাহলে 0.4 আওয়ার ইউজ হচ্ছে। তাহলে আমার লেবার আওয়ার কত লাগছে 550 এর জন্য? 550 আমার সেভ হচ্ছে কত, সরি 550 ইউনিট ইন্টু 0.4, তাহলে 220 ঘন্টা ইন্টু আমার 5 টাকা করে 1100 টাকা। উল্টাভাবে হয়। আমার যদি লেবার স্ট্যান্ডার্ড রেট হচ্ছে 5 টাকা, আমার এফিসিয়েন্সি ইনক্রিজের কারণে 25% কারণে এখন 1.6 আওয়ার্স লাগে, আগে লাগতো 2 ঘন্টা, তাহলে আমার পার ঘন্টায় এখন 0.4 কি হয় ফেভারেবল হয়। লেবার ইউসেজ, লেবার এফিসিয়েন্সি 0.4 ফেভারেবল হয় ইন্টু যদি আবার 5 টাকা রেট করে বিক্রি করেন 550কে, 0.4 ইন্টু 550 ইউনিট অ্যাকচুয়াল গুণ করলে 220 ঘন্টা আমার ফেভারেবল ঘন্টা হয় ইন্টু 5 টাকা স্ট্যান্ডার্ড রেট গুণ করলে 1100 টাকা। অথবা আপনি টোটালে করে করতে পারেন যে 550 ইউনিট 10 টাকা করে হলে 5500 হওয়া উচিত ছিল, কিন্তু হয়েছে 5100 টাকা অরিজিনাল কস্ট। 5500 ইন্টু 8 টাকা করে 550 ইউনিট, তাহলে 8 টাকা করে 550 ইউনিট 4400, আর 550 ইউনিট 10 টাকা করে হলে 5500। অথবা আরো একটা রকম করা যায়, 10 টাকা ছিল আমার স্ট্যান্ডার্ড লেবার কস্ট, এখন হয়ে গেছে 8 টাকা করে লেবার কস্ট, 2 টাকা করে সেভ হইলো, তাহলে 2 টাকা করে সেভ মানে 2 টাকা ফেভারেবল, 550 ইউনিটে 550 গুণ 2 550 গুণ 2 1100। কথাটা ক্লিয়ার আপনাদের? জি স্যার। ওকে, তাহলে 1100 টাকা প্ল্যানিং ব্যালেন্সটা ফেভারেবল তো আমরা পাইলাম। এখন তাহলে এটাকে আমি যদি সেগ্রিগেট করি, আলাদা করি, তাহলে আমার বাকিটা দিয়ে আমি অপারেশনাল ব্যালেন্সটা করব। তাতে কি হয়, আমার লেবার অপারেশনাল ব্যালেন্স হিসেবে দেখেন লেবার এফিসিয়েন্সি আমার কত হওয়া ছিল 550 ঘন্টা, অ্যাকচুয়াল 550 ইউনিট ইনটু 1.6 আওয়ার্স কত হয় 1200, 1.6 আওয়ার্স কত হয় 880। জি স্যার 880, তাই না? জি স্যার 880 ঘন্টা আমার ব্যবহার করা হচ্ছিল, কিন্তু ব্যবহার করছে কত ঘন্টা 1200, অ্যাকচুয়াল আওয়ার্স 1200 ঘন্টা ইউজ করছি। জি স্যার। তাহলে আমার স্ট্যান্ডার্ড বর্তমান রিভার্স স্ট্যান্ডার্ড অনুযায়ী 8 ঘন্টা আমার হওয়া উচিত ছিল 880 করছি 1200, তাহলে আমার 320 অ্যাডভান্স। হ্যাঁ 320 অ্যাডভান্স হবে না স্যার? 1200 বিয়োগ 880 কত হয় 320। 320 কি আমার কি অ্যাডভান্স না ফেভারেবল? স্যার আমি বেশি ইউজ করছি, আমার অ্যাডভান্স হবে না স্যার? অ্যাডভান্স হবে অবশ্যই। জি স্যার। এটাকে ভ্যালু করেন 5 টাকা দিয়ে গুণ করে স্ট্যান্ডার্ড প্রাইস 320 গুণ 5 স্যার 1600 টাকা আমার কি হলো অ্যাডভান্স। জি স্যার। এখন আমি অরিজিনাল অ্যাডভান্সে আসছি, আমার প্ল্যানিংটা বাদ দিয়ে এখন আমি প্ল্যানটাকে দেখতেছি। এখন অপারেশনের ক্ষেত্রে আমার অ্যাডভান্স হচ্ছে 1600 অ্যাডভান্স। এবার লেবার রেট আসেন, লেবার রেট আমার কি হয়েছে, আমার লেবার রেট কত হয়েছে এখন 500, আমি টোটাল কস্ট করছি 5100 টাকা, তাই না? জি স্যার। 5100 করে আমি 1200 ঘন্টা ব্যবহার করছি, তাহলে পার ঘন্টা কত টাকা স্যার? 1200 ভাগ 5000, 5100, 5100 ভাগ 1200 স্যার 5100 ভাগ 1200 কস্ট বের হবে তাহলে স্যার? হ্যাঁ, রেট বের করবো তো আমরা এখন আমরা বের করবো, আমরা লেবার এফিসিয়েন্সি বের করে ফেলছি, লেবার রেটটা বের করবো। লেবার রেটটা আমাদের 4.25 আমি আমি এখন কি করছি, স্ট্যান্ডার্ড ছিল আমার 5 টাকা আর অ্যাকচুয়ালি দিছি 4 টাকা 25 পয়সা করে,
তাহলে অ্যাকচুয়ালি আওয়ার্স কত 1200 ঘন্টা। এগুলো আমরা জাস্ট আগে চ্যাপ্টার করে যেভাবে করতে সেই একই রকম। তাহলে 5 টাকা বিয়োগ 4 টাকা 25 পয়সা, তাহলে কত টাকা হলো আমার ফেভারেবল? স্যার হচ্ছে 0.75 পয়সা, 75 পয়সা। 75 পয়সা ইনটু কত ঘন্টা অ্যাকচুয়াল? স্যার 1200 গুণ করেন। 0.75 গুণ 1200, স্যার 900 ফেভারেবল, তাই তো? জি স্যার। স্যার 4 টাকা 25 পয়সা কিভাবে হলো স্যার একটু স্যার? যে আমার অ্যাকচুয়াল লেবার কস্ট লেখা আছে এখানে 5100 টাকা আছে। জি স্যার। আছে কিনা বলেন? জি স্যার। আর লেবার আওয়ার্স অ্যাকচুয়াল দেওয়া আছে 1200। তাহলে 5100 ভাগ 1200 কত হয়? ওকে স্যার। 4 টাকা 25 পয়সা। আর আমাদের স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 5 টাকা। তো 5 টাকা থেকে 4 টাকা 25 পয়সা বিয়োগ করলাম 75 পয়সা। আর 75 পয়সা করে আমি যদি ভ্যালু করি এখন 1200 ঘন্টা যদি অ্যাকচুয়াল ছিল, তাহলে কত টাকা আমার রেট ব্যালেন্স কত হইলো? 1200 গুণ 75 পয়সা 900 টাকা ফেভারেবল। এখন দেখেন তাহলে আমার ওভারঅল ব্যালেন্স কিন্তু হিসাব করলে 400ই হয়। যেমন আমার এখানে অপারেশন প্ল্যানিং ব্যালেন্স হচ্ছে 1100 ফেভারেবল। অপারেশন ব্যালেন্সের মধ্যে লেবার এফিসিয়েন্সি ব্যালেন্স ছিল 1600 অ্যাডভার্স আর 900 লেবার রেট ফেভারেবল ভ্যারিয়েন্স। তাহলে ফেভারেবল 1100 আর ফেভারেবল 900, 2000 ফেভারেবল আর 1600 হচ্ছে অ্যাডভার্স। তাহলে আমার 400 নেট হলে 400 ফেভারেবল হয়। যদি ভেঙে করেন আপনি, আর ওভারঅল চিন্তা করেন আপনি আমার কি হয়েছিল ওভারঅল, আমার অ্যাকচুয়ালি 550 বিক্রি করেছি। আমি মনে করেন প্ল্যানিং ভ্যারিয়েন্স আর অপারেশন ভ্যারিয়েন্স সবগুলো একসঙ্গে যদি ধরি, নর্মাল হিসেবে যদি ধরি, তাহলে কি করতাম? তাহলে 550 ঘন্টা বিক্রি করছি। 550 ইউনিট, আমার 550 ইউনিটে 10 টাকা করে আমার পার ইউনিট 10 টাকা। 550 ইউনিটে 5500 টাকা খরচ হওয়া উচিত ছিল, কিন্তু খরচ করছি 5100 টাকা। তাহলে আমি 400 টাকা কি করছি? ফেভারেবল নাকি আনফেভারেবল বলেন? ফেভারেবল স্যার, খরচ কম করছি। 5500 টাকা খরচ করা হচ্ছিল, কিন্তু 5100 টাকা খরচ করছি, তাহলে 400 টাকা ফেভারেবল, খরচ কম করছি। ফেভারেবল। এটা যদি আমি ওভারঅল চিন্তা করতাম, জি স্যার, হ্যাঁ, তাহলে কিন্তু ওভারঅল চিন্তা করছি 400 ঠিক আছে ওভার। এখন ওভারঅলকে যদি আপনি ভাঙেন, তাহলে আপনি স্পেসিফিক ভাবে করতে পারলেন যে প্ল্যানিং ডিফারেন্সের জন্য কত হয়েছিল, অপারেশন ব্যালেন্সের জন্য কত হয়েছিল। তো প্ল্যানিং এর জন্য আমরা দেখলাম যে 550 ইউনিট, হ্যাঁ, 10 টাকা করে আমাদের 5500 টাকা হওয়া ছিল। আর 550 ইউনিট এখন লেবার রেট হয়ে গেছে 8 টাকা করে, তাহলে 4400। তাহলে এই 5500 বিয়োগ 4400 আমার 1100 টাকা ফেভারেবল। এটা হচ্ছে প্ল্যানিং ভ্যারিয়েন্সের কারণে হয়ে গেছিল, আমার প্ল্যানিং এর প্রবলেম কারণে। এবার আমরা আসলাম অপারেশনের ক্ষেত্রে। অপারেশনের ক্ষেত্রে এবার আমরা কি করলাম? 550 কে এবার স্ট্যান্ডার্ড থেকে 1.6 আওয়ার্স করে, আগে ছিল 2টা, ওটা বাদ দিলাম, এখন 1.6 আওয়ার্স করে এখন স্ট্যান্ডার্ড। 550 ইউনিটের কত ঘন্টা লাগে, হ্যাঁ, তো ওইটা থেকে আবার অ্যাকচুয়াল 1200 বিয়োগ করলাম। তাহলে 550 ইউনিট জন্য আমার 1 টাকা 1 ঘন্টা 60 পয়সা, 1.6 আওয়ার্স করে আমার কত হয়? 880 কোথায়? 880 থেকে আমার এটা হওয়া উচিত ছিল, কিন্তু করছি 1200। তাহলে আমার ওইটা অ্যাডভার্স এলো, 1200 বিয়োগ 880, ওটা অ্যাডভার্সকে আমি 5 টাকা রেট দিয়ে গুণ করছি, আমার 1600 টাকা অ্যাডভার্স পেয়েছি অপারেশনের মধ্যে। আমার রেটের মধ্যে ডিফারেন্স পড়তে 4 টাকা 25 পয়সা আর 5 টাকা। আমার স্ট্যান্ডার্ড 5 টাকা, রিভাইস প্ল্যানে ছিল 4 টাকা 25 পয়সা। তাহলে 75 পয়সা আমার জন্য ফেভারেবল। আমার ঘন্টার মধ্যে লাগছে 1200 ঘন্টায় আমি 900 টাকা ফেভারেবল করছি। যোগ করলে আপনি 1100 ফেভারেবল প্ল্যানিং ভ্যারিয়েন্স, তারপরে অপারেশন ভ্যারিয়েন্সের মধ্যে লেবার এফিসিয়েন্সি 1600 অ্যাডভার্স আর 900 ফেভারেবল। তো 1600 আর 900 কে যোগ করলে 1100 যোগ 900 যোগ 1600 কত হয়? হ্যাঁ, তাহলে কত হয়? 2400 স্যার। 400 হয়, 400 হয়। বুঝা গেছে জিনিসটা? জি স্যার। তার কোনো প্রশ্ন আছে? স্যার এখানে একটা লাইন এখানে বুঝিনি কোশ্চেনের মধ্যে। স্যার এখানে যেটা বলছে, such that it is now possible to produce 5 units instead of 4 units using 8 hours of labor. স্যার এই লাইনটা একটু বুঝিয়ে দিবেন? হ্যাঁ, একই কথা বললো যে সার্চ এখন যেহেতু এফিসিয়েন্সি করছে, আগে যেখানে আমি 5টা ইউনিট করতে পারতাম, এখন 4টা ইউনিট 25% ইনক্রিজ করছে স্ট্যান্ডার্ড লেবার এফিসিয়েন্সি, 25% ইনক্রিজ করছে। তো আগে 5টা করতে পারতাম, এখন 4টা করতে পারি। আর আগে এখন 8 ঘন্টায় করতে পারি। 8 ঘন্টাতে আগে 5টা করতে পারতাম, এখন 4টা করতে পারি, এই আর কি।
আর যেখানে আমার আগে 2 ঘন্টা লাগতো সেখানে আমার এখন 1 ঘন্টা 1.6 আওয়ার্স লাগে। এটা দেখা যাচ্ছে 2 ঘন্টাকে যদি আপনি 0.4% 2 ঘন্টা যদি 25 কত 2 ঘন্টা 0.25 ও আগে আমার 2 ঘন্টা লাগতো এখন 1.6 আওয়ার্স লাগে। হ্যাঁ, আগে আমার ওইটা ওই যে আমার আগে 4টা ইউনিট করতে 5টা ইউনিট করতে এখন 5টা করতে পারি, আগে 4টা করতে পারতাম। এই কথাই আর কি স্যার আমাদের একটা ব্রেক টাইম আছে স্ট্যান্ডার্ড এটা এবং 8 আওয়ার লেবার কস্ট, এটা হচ্ছে কি মেইন কথা। সো ঠিক আছে, নামাজটা পড়ি, নামাজের ব্রেকটা নেই, নামাজের ব্রেক দিচ্ছি। ওকে স্যার। 5-7 মিনিট।
হ্যাঁ আমি তো চলে আসছি, আপনারা কি অবস্থা? হ্যালো, আপনারা কি আছেন? আসছেন? জি স্যার। নামাজ পড়ে আসেন সবাই, কয়েকজন বলেন, কয়েকজন বলেন যে নামাজ পড়া হয়ে গেছে। তাহলে আমি আলহামদুলিল্লাহ, তাহলে শুরু করছি আবার। তাহলে মোটামুটি একটা আইডিয়া হলো প্ল্যানিং ব্যালেন্স থেকে আমরা কি করব, আলাদা করব, তারপরে আমরা রিভাইজ একটা স্ট্যান্ডার্ড করে, রিভাইজ স্ট্যান্ডার্ডের উপর নির্ভর করে আমরা অরিজিনাল অ্যাকচুয়ালকে ডিফারেন্স করে ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করব। এক্সাম্পল 3টা করলে ওয়ান্ডারফুল। আমাদের এক্সাম্পল 3টা যদি করি, আমাদের চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7, চ্যাপ্টার 8 টোটাল যা করছি সবগুলো কভার করবে। এই একটা অঙ্ক করলে আমাদের প্রত্যেকটা চ্যাপ্টার কভার করবে। রিয়েলি ফ্যান্টাস্টিক একটা এক্সাম্পলটা, এটা করি। সবাই শুনতে পাচ্ছেন তো না? আমাকে রেসপন্স করেন? জি স্যার। ওকে ফাইন। তো কি বলছে, বিগ PLC set up a factory to manufacture and sell a new consumer product. Consumer product এর নাম হচ্ছে অ্যাডভান্স। First year's budgeted production and sales were 1000 units. তাহলে বাজেট করছিলাম এবং সেলস করছিলাম 1000 ইউনিট বাজেট ছিল আমার। Sales price and standard cost for advance were as follows. এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট করছিল, স্ট্যান্ডার্ড সেলস প্রাইস পার ইউনিট 200 টাকা, স্ট্যান্ডার্ড কস্ট পার ইউনিট র মেটেরিয়াল 10 কেজি করে 10 টাকা হিসেবে 10 কেজি করে 100 টাকা লাগবে, আর লেবার 6 ঘন্টা লাগবে 8 টাকা করে 48 টাকা। তাহলে মোট আমার স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে কি 148 টাকা, স্ট্যান্ডার্ড সেলস প্রাইস 200 টাকা, স্ট্যান্ডার্ড কস্ট হচ্ছে কি 148 টাকা, স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন পার ইউনিট 52 টাকা, স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন পার ইউনিট মানে 200 টাকা বিয়োগ 148 টাকা। আর বলতেছে কি অ্যাকচুয়াল রেজাল্ট, এটা হলো স্ট্যান্ডার্ড। এবার অ্যাকচুয়াল রেজাল্ট ছিল সেলস 1000 ইউনিট, তার মানে বাজেট করছিলাম 1000 ইউনিট, সেলও করছি অ্যাকচুয়ালি 1000 ইউনিট, কোনো সমস্যা নেই। প্রোডাকশন কস্ট 1000 ইউনিট, বাজেটের প্রোডাকশন ছিল 1000, প্রোডাকশন আমরা অ্যাকচুয়ালি করছি 1000, তাহলে এখানে কোনো ঝামেলা নেই। সেলসে আমার অ্যাকচুয়ালি কি দিয়েছে $316,000 পাউন্ড, এই যে উপরে 000 লিখছে, 316,000 পাউন্ড। আচ্ছা, প্রোডাকশন কস্ট এবার 1000 ইউনিটের জন্য 1000 ইউনিটের প্রোডাকশন কস্ট কি লাগছে? র মেটেরিয়াল লাগছে 10,800 কেজি, 194.4 thousand মানে 194 thousand pound, 0.4,000 পাউন্ড। আচ্ছা গেল, কিন্তু তাহলে আমার 1000 ইউনিটে র মেটেরিয়াল কত কেজি লাগা ছিল স্ট্যান্ডার্ড অনুযায়ী? র মেটেরিয়াল 10 কেজি ছিল পার স্ট্যান্ডার্ড পার ইউনিটে, তাহলে 1000 কেজি প্রোডাকশনে আমার কত র মেটেরিয়াল লাগা ছিল? মুখোমুখি করে ফেলি, 10 কেজি পার ইউনিট, 1000 কেজিতে কত ইউনিট? 10,000 স্যার, 10,000 লাগার কথা ছিল। 10,000 কেজি লাগা ছিল। আপনার সঙ্গে কথা বলছেন না কেন? আপনারা কথা বলেন। 10,000 কেজি আমার স্ট্যান্ডার্ড লাগা হচ্ছিল 1000 ইউনিটের জন্য, কিন্তু র মেটেরিয়াল কত? 10,800। তাহলে এখানে মুখোমুখি বলেন আমার কি হলো? 800 কেজি কি দিয়েছে? অ্যাডভান্স কি ভ্যারিয়েন্স বলবো এটাকে? ইউসেজ ভ্যারিয়েন্স। হ্যাঁ, গুড। এবার লেবার আমার 6 ঘন্টা করে লাগা হচ্ছিল, লাগছে কত? 5,800। আমার 1000 ইউনিটের জন্য 6 ঘন্টা করে কত ঘন্টা লাগা হচ্ছিল? 6,000 ঘন্টা। 6,000 লাগাইছি কত? 5,800। এখানে তাহলে একটা ইউসেজ আমি এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স পাচ্ছি 200। আচ্ছা, তাহলে রেটটা কি পরে আমরা সেটা দেখবো। 69.6 thousand পাউন্ড। এবার কন্ট্রিবিউশন করছে কি আমরা টোটাল, এটা 194.4 যোগ 69.6 যোগ করলে 264 টাকা আমার টোটাল কস্ট অফ প্রোডাকশন। সেলস ছিল 316, হ্যাঁ 316 থেকে 264 বাদ দিচ্ছি 52 টাকা। 52 টাকা আমার অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন হয়েছে। দেখেন এখানে স্ট্যান্ডার্ডও আমার 52 টাকা কন্ট্রিবিউশন ছিল পার ইউনিটে, প্রাইস ছিল
কস্ট ছিল 148, কিন্তু এখানে প্রাইস 316 হয়েছে, কস্ট 264, দুইটাই বাড়তি, কিন্তু অ্যাকচুয়াল কন্ট্রিবিউশনটা দুটোটার ক্ষেত্রে 52 করেছে। মানে 1000 ইউনিটের জন্য এটা পার ইউনিটে যদি আমার স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন 52 টাকা করে হয়, তাহলে 1000 ইউনিটে 52,000 টাকা হওয়া ছিল। আমার অ্যাকচুয়ালি রেজাল্টে গিয়ে তাই 52,000 টাকা হয়েছে, যদিও ভিতরে অনেকগুলো ডিফারেন্স আছে, কথাটা খেয়াল করিয়েন। হ্যাঁ, এখন এমডি সাহেব বলতেছে the managing director made the following observations on the actual results. ম্যানেজিং ডিরেক্টর সাহেব কিছু অবজারভেশন করছে। উনি বলতেছে যে ইন টোটাল দ্য পারফরমেন্স এগ্রিড উইথ বাজেটের সঙ্গে আমার পারফরমেন্সটা এগ্রি করছে। নেভারথেলেস ইন এভরি অ্যাসপেক্ট আদার দ্যান ভলিউম দেয়ার আর লার্জ ডিফারেন্সেস। ওই যে ভলিউম তো 1000 ইউনিট হয়েছে, আমার প্রোডাকশন সেলস 1000 ছিল, বাজেট 1000 করছে, কিন্তু ইন এভরি অ্যাসপেক্ট আদার দ্যান ভলিউম দেয়ার আর লার্জ ডিফারেন্সেস। এটা ম্যানেজিং ডিরেক্টর বলতেছে। উনি বলতেছে যে না, অ্যাকচুয়াল রেজাল্টের সঙ্গে আমার কোনো ডিফারেন্স তো নাই। উনি বলছে সেলস were made at what was felt to be the highest feasible price, but we now feel that we could have sold for £330 with no adverse effect on volume. তার মানে কি, এখন আমাদের প্র্যাকটিক্যালি মনে হচ্ছে যে আমরা আসলে 316 টাকা করে বিক্রি করছি, ঠিক আছে প্র্যাকটিক্যালি, কিন্তু আমরা আসলে 330 টাকা বিক্রি করতে পারতাম উইথ নো অ্যাডভার্স এফেক্ট অন দ্য ভলিউম। 330 টাকা বিক্রি করলেও আমাদের 1000 ইউনিট আমরা বিক্রি করতে পারতাম। তো সেজন্য বলতে সেলস ওয়্যার মেড অ্যাট was felt to be the highest feasible price, but we now feel that we could have sold for £330 with no adverse effect on volume. এটা গেল সেলসের ক্ষেত্রে। এবার লেবার কস্ট যদি কি, লেবার কস্ট rose dramatically with increased demand for the specialist skills required to produce the product, and general market rate was 12 টাকা 50 পয়সা per hour, although we always paid below the general market rate wherever possible. মানে বলতেছে আবার তো এখন লেবার ড্রামাটিক্যালি আমার ওই যে লেবার কস্টটা বাড়ছে। কেন বাড়ছে? স্পেশালিস্ট স্কিল দরকার ছিল, এবং যেটার মার্কেট রেট ছিল 12 টাকা 50 পয়সা করে, যদিও আমরা 12 টাকা করে পেমেন্ট করছি। এখানে দেখেন 5800 ঘন্টা আমি অ্যাকচুয়ালি লেবার ইউজ করছি 69,600। আপনারা 69,600-কে 5000 দিয়ে ভাগ করুন তো, সবাই 5800 দিয়ে ভাগ করুন তো, কত হয়? 12 হয়। হ্যাঁ, 69,600 পাউন্ডকে 5800 ঘন্টা দিয়ে ভাগ করলে আমার 12 পাউন্ড পার আওয়ার আমি পেমেন্ট করছি, অ্যাকচুয়ালি করছি, তাই না? কিন্তু মার্কেটের রেট ছিল, ইন দ্য জেনারেল মার্কেট রেট ওয়াজ 12 টাকা 50 পয়সা পার আওয়ার, although we always paid below the general market rate however whenever possible. গেল। এবার বলছে র মেটেরিয়াল কস্ট that was expected at the time the budget was prepared was $10 per kilogram. ওই যে আমরা বাজেট করছিলাম 10 টাকা করে 10 কেজি at the rate of 10 টাকা। আচ্ছা গেল। However, the market price relating to efficient purchases of the material during the year was $17 per kilogram. মার্কেট প্রাইস ছিল তাহলে কত? 17, কিন্তু আমরা অ্যাকচুয়ালি কিনছি কত করে দেখেন তো? 1,944,000 না সরি 1,944,000 হবে। 194,400 1,944,000 কে আপনি যদি 10,080 কেজি দিয়ে ভাগ করেন, 10,800 কেজি ভাগ করেন, তাহলে কত টাকা করে পার কেজি কিনছি আমরা? 18 টাকা করে। সবাই কি বুঝতেছেন বিষয়টা? অ্যাকচুয়াল 18 লাগছে। সবাই কি ফলো করতে পারতেছেন আমার কথাগুলো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, আমাকে একটু 4-5 জন একটু রেসপন্স করলে আমি বুঝবো যে আমি ঠিক জায়গায় আছি আর কি। হ্যাঁ, তাহলে আমরা 18 টাকা করে কিনছি, কেমন? কিন্তু মার্কেট রেট ছিল আমার 17 টাকা। এটা আমরা পরে জানতে পারছি। মার্কেট প্রাইস যখন আমরা দেখলাম পরে যে এটা 17 টাকা করে হওয়া ছিল, যদিও বাজেট করেছিলাম 10 টাকা করে, আমরা কিনছি 18 টাকা করে, কিন্তু মার্কেট প্রাইসটা কিন্তু 17 টাকা করে কেনা যেত চাইলে। এবার হচ্ছে ইট ইজ নট প্রপোজড টু রিকোয়েস্ট আ ভ্যারিয়েন্স অ্যানালাইসিস ফর দ্য ফার্স্ট ইয়ার্স রেজাল্ট। উনি প্রপোজ করতেছেন যে কোনো ভ্যারিয়েন্স অ্যানালাইসিস করার দরকার নেই বাবা, আমার রেজাল্ট হয়ে গেছে, প্রফিট বরাবর 52 হয়েছে আমার। ইন এনি ইভেন্ট দ্য ফাইনাল কন্ট্রিবিউশন ওয়াজ ইকুয়াল টু that originally budgeted, so operations must have been fully efficient. এমনি সে বলতেছে কি আমার অপারেশন একদম খুব এফিশিয়েন্ট, যা বাজেট করছিলাম একদম বরাবর পাইছি একদম। উনি ভাবছেন তাই,
কিন্তু আমরা কস্ট অ্যাকাউন্ট তা ভাবছি না, আমরা ভাবছি যে অন্যরকম, না এখানে এত ডিফারেন্স, হ্যাঁ সেলস এর প্রাইসের ডিফারেন্স আছে, প্রোডাকশন কস্টের ডিফারেন্স আছে, র মেটেরিয়াল কস্টে ডিফারেন্স আছে, র মেটেরিয়াল ইউনিট ডিফারেন্স আছে, লেবার আওয়ারের ডিফারেন্স আছে, লেবার রেটের ডিফারেন্স আছে, হ্যাঁ এত ডিফারেন্স আছে, কিন্তু এমনি সে ভাবতেছে একরকম, কিন্তু আমি তা ভাবছি না, আমরা কস্ট অ্যাকাউন্ট তা ভাবছি না, আমরা কি ভাবছি সেটা আমরা দেখবো। এখন রিকোয়ারমেন্ট হচ্ছে যে ডিসপাইট দ্য ম্যানেজিং ডাইরেক্টরস রিলাক্টেন্স টু ক্যালকুলেট ইট, ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে ইচ্ছা না থাকা সত্ত্বেও produce an operating statement for the period ignoring the impact of any planning variances. হ্যাঁ উনি বলছে যে একটা কোন একটা আমাদের একটা অপারেটিং স্টেটমেন্ট করতে বলছে। অপারেটিং স্টেটমেন্টটা করার জন্য আমরা যে বিগত চ্যাপ্টারে আমরা যে বাজেটের প্রফিটের সঙ্গে রিকনসাইল করে ভ্যারিয়েন্স গুলোকে রিকনসাইল করে অ্যাকচুয়াল প্রফিট আসছিলাম, খেয়াল আছে কথাটা? চ্যাপ্টার 6 এর লাস্ট অঙ্ক মনে হয়। জি স্যার, উল্টা পদ্ধতিতে। হ্যাঁ এই যে অপারেটিং স্টেটমেন্টটা আসছে ওই পদ্ধতিতে আমাকে এটা ওই স্টেটমেন্টটা আমাকে এইভাবে প্রডিউস করতে হবে। তাহলে আমার কি করতে হবে, বাজেটের প্রফিটের সঙ্গে অ্যাকচুয়াল প্রফিটটাকে রিকনসাইল করে আসতে হবে, মাঝখানে ভ্যারিয়েন্স গুলো আমরা অ্যাডভান্স ফেভার গুলো আমরা যোগ করব, ঠিক আছে? তাহলে এই কাজটা আমরা আগে করে ফেলি। তাহলে আমাদের বাজেটের প্রফিট কত ছিল? 1000 ইউনিটে 52 টাকা করে কন্ট্রিবিউশন, এই স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশন পার ইউনিট 52 টাকা। 1000 ইউনিটে কথা বলছিল 52 গুণ 1000 ইউনিট কত? বলেন দ্রুত বলেন, আমরা মুখোমুখি করে বলবো, এটা খুব কঠিন কিছু না, ইজি, শুধু কনসেপ্টটা মাথা রাখেন। তাহলে কত? 52000 বাজেটের কন্ট্রিবিউশন। দ্রুত আমার সঙ্গে রেসপন্স করবেন আপনারা। তাহলে আমার সেলস ভলিউমে কোনো সেলস, এবার আমরা প্রথমে দেখবো কি সেলস এর ভ্যারিয়েন্স গুলো। সেলস এর ভ্যারিয়েন্স কি? একটা ভলিউম ভ্যারিয়েন্স, একটা প্রাইস ভ্যারিয়েন্স। ভলিউমের মধ্যে কোনো ডিফারেন্স আছে এখানে? এখানে বাজেট করছিল, এখানে বিক্রি করছি, তাহলে ভলিউম ভ্যারিয়েন্স আছে? নাই স্যার, নাই, জিরো গেল। এবার আসেন সেলস এর আটটা কি প্রাইস ভ্যারিয়েন্স, প্রাইসের ডিফারেন্স আছে না? জি স্যার। স্ট্যান্ডার্ড ছিল 200 টাকা, বিক্রি করছি 316 টাকা করে, হ্যাঁ তাহলে আমার 116 টাকা করে পার ইউনিটে আমার ডিফারেন্স। 1000 ইউনিটে কত টাকা স্যার? 1,16,000। 116 হ্যাঁ 116,000 1160 না 316 বিয়োগ 200 তাহলে কত? 116 না? 116 গুণ 1000 তাহলে কত হয়? 116,000। 116,000 তাহলে 116,000 ফেভারেবল না আমার? ফেভারেবল স্যার। আচ্ছা তাহলে বাজারে 52,000 সঙ্গে 116টা যোগ করে ফেলেন, কত হয় স্যার? 168। হ্যাঁ এটা নোট রাখেন। এটা গেল আর্নিংটা। এবার কন্ট্রিবিউশন, এবার আমার কস্ট গুলো হিসাব করি, অ্যাডভান্স এবং ইয়ে। প্রথমে আসেন পারচেজের মধ্যে। পারচেজের মধ্যে আমার দুইটা ভ্যারিয়েন্স, একটা হচ্ছে প্রাইস ভ্যারিয়েন্স, একটা হচ্ছে ইউজেস ভ্যারিয়েন্স। প্রাইস ভ্যারিয়েন্সের মধ্যে প্রথমে দেখি বলি আমরা কি হয়, আমরা কত করে কিনছি? 10 পাউন্ড স্যার। আমাদের প্রাইসের ডিফারেন্স কত স্যার? 8 টাকা। 8 টাকা করে কিনছি, তাহলে 8 টাকা করে রেট ভ্যারিয়েন্স, প্রাইসের 8 টাকা করে কত হাজার কিনছি কেজি? স্যার প্রাইস 8 টাকা কি হচ্ছে স্যার? ওই যে 18 টাকা ছিল 10 টাকা। আমরা তো অঙ্কটা বুঝার সময় হিসাব করছিলাম 194.4 300 বা 10,800 দিয়ে ভাগ করছিলাম, 18 টাকা পাইছিলাম, মনে নাই? 18 টাকা বুঝছি স্যার। 18 টাকা ছিল, তাহলে 10 টাকা করে আমার বাজার ছিল, 18 টাকা কিনছি, তাহলে 8 টাকা করে আমার প্রাইসের মধ্যে আমি অ্যাডভান্স হইছে আমার, তো মোট কিনছি 10,800। তাহলে কত হয় টোটাল? 83,400। কত? 83,400। 83,000। এটা 6,400 ডলার। এটা কি ফেভারেবল না অ্যাডভার্স? ফেভারেবল। হ্যালো বলেন কেন ফেভারেবল? এটা অ্যাডভার্স না বলেন দেখি? অ্যাডভার্স স্যার, এটা অ্যাডভার্স। স্যার অ্যাডভার্স আমার তো 10 টাকা করে করার কথা ছিল, আমি তো 18 টাকা দিই। অ্যাডভার্স 10,800 কেজি কিনছি, 8 টাকা করে এটা আমার অ্যাডভার্স হয়েছে। তাহলে 8 টাকা 10,800 গুণ করলে 86,600 ডলার আমার অ্যাডভার্স হয়েছে। তাহলে এটা নোট রাখেন, ম্যাটেরিয়াল প্রাইস, হ্যাঁ এমপিভি অ্যাডভার্স লিখে রাখেন 86,400, দুটো কলম করেন। তারপর আসেন এবার আমার ইউসেজে আমার হওয়া হচ্ছিল কত কেজি? 10 কেজি করে 1000 কেজি ইউনিটে 10,000 কেজি করছি, কত? 10,800 কেজি। তাহলে কত আমরা 800 কেজি কি করছি? বেশি করছি না কম করছি? স্যার বেশি করছি স্যার। বেশি করছি। অ্যাডভার্স থেকে আমার ফেভারেবল বেশি করছি 800 কেজি
10 টাকা এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস ছিল, তাহলে আমার ওটার জন্য কত টাকা হলো? 8000 কি হলো অ্যাডভান্স? ম্যাটেরিয়াল MUV, ম্যাটেরিয়াল ইউসেজ ভেরিয়েন্স, MUV লেখা রাখেন, 8000 অ্যাডভান্স। এরপরে ডাইরেক্ট লেবার আসেন, ডাইরেক্ট লেবার রেট আমার রেট এবং এফিসিয়েন্সি দুইটা। তো রেটের মধ্যে কি হিসাব আমার? আমি আসলে বুঝি নাই স্যার, 86400 টাকা একবার একটু বলবেন। 86400 টাকা বুঝেন নাই? অনেক ফাস্ট যাচ্ছেন স্যার, একটু স্লো গেলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, এগুলো তো আমরা আগে করছি, আমরা আগে ব্যালেন্স করছি না, আমরা ব্যালেন্স আগে যেগুলো করছি আগে চ্যাপ্টারগুলোতে সেইটাই তো করতেছি আবার। এখানে 1000 কেজি, তাহলে আমি ম্যাটেরিয়াল প্রাইস ব্যালেন্সে আসতেছি। ম্যাটেরিয়াল প্রাইসের মধ্যে কি করছি, আমার এখানে অ্যাকচুয়াল প্রাইস কত ছিল, এখানে ম্যাটেরিয়াল র মেটেরিয়াল 10,800 কেজি কিনছি, দাম পড়ছে আমার অ্যাকচুয়ালি 1,94,400, 1994.4 ইনটু 1000 গুণ করলে 1,94,400, 1,94,400 পাউন্ড দিয়ে আমি 10,800 কেজি কিনছি, তাহলে 1 কেজি দাম কত পড়ছে? 18 টাকা পড়ছে। স্ট্যান্ডার্ড আমার কেজি দাম ছিল র মেটেরিয়ালের 10 টাকা করে কিনবো চিন্তা করছিলাম স্ট্যান্ডার্ড, তাহলে 8 টাকা করে আমার প্রাইসে আমার অ্যাডভান্স কিনছি আমি, তাই না? পার কেজিতে। তাহলে 10,800 কেজিতে কত টাকা? 86400। 10,800 গুণ 8, তাহলে 86,800 টাকা। এবার বুঝছেন? 86,400 টাকা, সরি 86,400 টাকা। হ্যাঁ, এবার ডাইরেক্ট যিনি প্রশ্ন করছিলেন উনি কি বুঝছেন? যিনি প্রশ্ন করছিলেন বুঝেন নাই 86,400 টাকা, উনি কি বুঝছেন? জি স্যার, বুঝছি স্যার। হ্যাঁ, আমাকে বলেন। এবার ইউসেজে আসেন। ইউসেজ আমার 1000 ইউনিট করতে 10 কেজি করে কত স্ট্যান্ডার্ড করা উচিত ছিল? 10,000 কেজি, 1000 গুণ 10 কেজি, 10,000 কেজি, তাহলে ব্যবহার করছি কত? 10,800 কেজি আমি অ্যাডভান্স ইউসেজ হয়েছে আমার। 800 কেজি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস 10 টাকা, তাহলে কত হয়? 8,000 টাকা অ্যাডভান্স ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্স গেল দুটা। এরপর আছে ডাইরেক্ট লেবার। ডাইরেক্ট লেবার দুইটা, একটা রেট, একটা রেট ভ্যারিয়েন্স, একটা এফিসিয়েন্সি ভ্যারিয়েন্সটা। রেট ভ্যারিয়েন্সের মধ্যে দেখি আগে কত, আমি এখানে টোটাল 69.6 69,600 12 টাকা অ্যাকচুয়াল প্রাইস 12 টাকা। হ্যাঁ, 69,600 কে 5,800 অ্যাকচুয়াল আওয়ার দিয়ে ভাগ করলে 12 টাকা পার আওয়ার আমি অ্যাকচুয়ালি পে করছি, কিন্তু আমার পে করার কথা ছিল কত করে? 8 টাকা। 8 টাকা। হ্যাঁ, তাহলে আমার ওই যে কত অ্যাডভান্স হলো? 4 টাকা অ্যাডভান্স। তাহলে আমাদের 5,800 গুণ 4 টাকা হলে কত হয়? 23,200। 23,200 হয়, বুঝছেন? এটা নিশ্চয়ই আমরা আগে আমরা করছি। 23,200 করে লেবার রেট ভ্যারিয়েন্স। এবার লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স বের করেন। আমার 1000 ইউনিটের জন্য স্ট্যান্ডার্ড ছিল 6 ঘন্টা করে পার ইউনিট, তাহলে 6,000 ঘন্টা ব্যবহার করা উচিত ছিল, কিন্তু ব্যবহার করছি 5,800 ঘন্টা। তাহলে 200 ঘন্টা কি করলাম? ফেভারেবল ইনটু অ্যাকচুয়াল রেট 8 টাকা, সরি অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড রেট স্যার। স্ট্যান্ডার্ড 8 টাকাটা কি? 8 টাকা স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড রেট 6 ঘন্টা 8 টাকা করে স্ট্যান্ডার্ড রেট। 200 ঘন্টা ইনটু 8 টাকা কত হয় তাহলে? 1600 কি হয় অ্যাডভান্স? 1600 ফেভারেবল। আচ্ছা, 1600 ফেভারেবল। আর আমার অ্যাডভান্সের মধ্যে তিনটা পাইছিলাম 86,400 অ্যাডভান্স, একটা পাইছি আবার 8,000 পাইছি একটা অ্যাডভান্স, 23,200 পাইছি অ্যাডভান্স। টোটাল অ্যাডভান্স কত হলো? 86,400 যোগ 8,000 যোগ 23,200, তাহলে মোট কত হয়? 1,17,600। 1,17,600 এটা টোটাল অ্যাডভান্স। এবার 1600 যে ফেভারেবল সেটা বাদ দেন। নেট করেন। 1,17,600 থেকে 1600 বাদ দিলে কত হয়? 1,16,000। তাহলে 1,16,000 টাকা আমার কস্টের মধ্যে অ্যাডভান্স কস্ট হচ্ছে 1,16,000, তাই না? যখন আমরা হিসাব করছিলাম ফেভারেবল ছিল 1,16,000, সেলস প্রাইস ভ্যারিয়েন্সে আমরা 1,16,000 ফেভারেবল পাইছিলাম। তাহলে সেলস এর যে 1,16,000 ফেভারেবল ছিল আর কস্টের যে 1,16,000 অ্যাডভান্স প্লাস মাইনাসে কত হলো? জিরো হলো। এই কারণে কিন্তু আমার প্রফিটটা সেম দেখাচ্ছে 52,000
এই স্ট্যান্ডার্ড কন্ট্রিবিউশনটা আমার 52,000 দেখাচ্ছে। স্যার 1,16,000 টা অ্যাডভান্স কেন হইছে? এখানে 1,17,600 তো ফেভারেবল, তাহলে ফেভারেবল ওই যে আমার যে 1,17,600 হচ্ছে অ্যাডভান্স, নট ফেভারেবল। 1,16,000 অ্যাডভান্স, 1,17,600 টাকা অ্যাডভান্স। আপনি কি বইটা ফলো করতেছেন? বই থেকে তাকাই আছেন স্যার? বইতে কিভাবে লেখা? জি, ফেভারেবল লেখা আছে, বলে দিচ্ছি। ও ওকে স্যার, বইতে উল্টাপাল্টা লেখা আছে। ফেভারেবল জায়গায় অ্যাডভান্স লেখা আছে, অ্যাডভান্সের জায়গায় ফেভারেবল লেখা আছে। ওটা উল্টাপাল্টা করে দেন, ঠিক আছে? ওকে স্যার। এবার তাহলে আমাদের রেজাল্টটা কেন হয়ে গেল এটা এবার আমরা পেয়ে গেলাম। এবার আসছে আমরা অরিজিনাল জায়গায় আসি। ওই জায়গায় আসার জন্য আমি একটা কাজ করি, আমি বোঝাবার এখানে যে সলিউশনটা আছে আপনারা ইয়ে থাকেন, স্যার প্যানের শব্দ আসতেছে কোথা থেকে? সবাইকে মিউট করে দেন। আমি সলিউশনে যাচ্ছি বোঝার সুবিধার্থে। সাধারণত আপনাদের যদি দিয়ে করাই, কিন্তু এটাতে গেলে একটা সুবিধা হবে, আপনাদের ধরতে সুবিধা হবে। স্যার পেজ নাম্বার 303। 300 কত? 303। স্যার আমি একটা জিনিস মিস করছিলাম স্যার। অপারেটিং স্টেটমেন্টে বাজেটেড 52,000 আর ফেভারেবল 1,16,000 সেলস প্রাইস ভ্যারিয়েন্সটা একটু স্যার যদি আরেকবার একটু বলতেন। আচ্ছা বলবো। হ্যাঁ, এই যে আমি সলিউশনটা দেখাচ্ছি এখানে। হ্যাঁ, সলিউশন দেখাচ্ছি, দেখেন সলিউশনে কি দেখাচ্ছে। অপারেটিং স্টেটমেন্টের মধ্যে বাজেটের 52,000 কন্ট্রিবিউশন এখানে যোগ বিয়োগ করে 1,16,000 সেলস প্রাইস ভ্যারিয়েন্স পেয়েছিলাম 1,16,000। প্রশ্ন করছিলেন কে? আপনার নাম কি? নাম বলেন। স্যার আমার নাম ফাহিম। ফাহিম, এই যে সেলস প্রাইস ভ্যারিয়েন্স 1,16,000 ফেভারেবল আছে, এটা কেমন আছে আপনি বলতে? স্যার এটা আমি স্যার ধরতে পারিনি। এটা ধরতে পারেন নাই? আমার সেলস এর বাজেট ছিল $200 করে, তাই না? 200 পাউন্ড করে। জি। আর সেলস বিক্রি করছি আমি 316 টাকা করে। জি। তাহলে পার ইউনিটে কত বেশি বিক্রি করছি? স্যার 116। মানে 116 টাকা আমি পার ইউনিট ফেভারেবল পাইছি। তাহলে 1000 ইউনিটে কত? তাহলে 1000 ইউনিটে 1,16,000। স্যার ধরতে পারছি। তাহলে আমরা তখন যেটা করলাম ওটা হচ্ছে এটা, এই যে 52,000 বাজার কন্ট্রিবিউশন যোগ 1,16,000 সেলস এর যোগ করলাম। যোগ করার পরে এইখানে অ্যাডভান্স আর ফেভারেবল উল্টাপাল্টা আছে, এই ফেভারেবল জায়গায় অ্যাডভান্স হবে, অ্যাডভান্স জায়গায় ফেভারেবল হবে। যোগ করলে আমরা টোটাল যোগ করলে আমরা 1,16,000 পেয়ে গেলাম অ্যাডভান্স। অ্যাকচুয়াল কন্ট্রিবিউশন 52,000 চলে আসছে। এখন আমরা যদি প্ল্যানিং ভ্যারিয়েন্সটাকে যদি এখান থেকে ডিফার করি, কস্ট অ্যাকাউন্টেন্ট না, ম্যানেজিং ডাইরেক্টর এমডি সাহেব তো চাই নাই, এমডি সাহেব এটা করতে বলে নাই, কিন্তু আমরা করে দেখাচ্ছি আমাদের এফিসিয়েন্সিকে কনফার্ম করার জন্য। তাহলে দেখেন সেক্ষেত্রে আমরা প্রথমে কি করবো, অরিজিনালটাকে আলাদা, অরিজিনাল প্ল্যানের সঙ্গে আমরা রিভাইজ প্ল্যান করবো। হ্যাঁ, রিভাইজ প্ল্যান করে অ্যাকচুয়াল থেকে ওটা আমি করবো। তাহলে অরিজিনাল প্ল্যানটা আমার কি ছিল? আমার সেলস করবো 1,200 টাকা করে 2 লাখ, ম্যাটেরিয়াল 10,000 করে 10 টাকা করে 1 লাখ, লেবার 6,000 করে 6,000 ঘন্টা 8 টাকা করে 48,000। তাই তো? কিন্তু 330 টাকা করে মার্কেট প্রাইস বলছিল না? প্রশ্নের মধ্যে বলা যায় 330 টাকা মার্কেট প্রাইস। দেখেন আপনারা প্রশ্ন রাখেন। জি স্যার। আপনাদের সামনে কোশ্চেনটা খোলা রাখেন, যেহেতু আমি কোশ্চেন স্ক্রিন দেখাতে পারছি না এখন। কোশ্চেনটা আপনাদের বইতে খোলা রাখেন আর স্ক্রিনটা আমার সঙ্গে ফলো করেন সবাই। আপনারা কোশ্চেন চলে যান। কত পৃষ্ঠায় কোশ্চেনটা? 285 পৃষ্ঠায় চলে যান, ওখানে চলে যান, সবাই চলে যান। আর স্ক্রিনটাতে আমি সলিউশন দেখাচ্ছি আর মুখে বলতেছি, আপনারা ফলো করতে পারবেন ইনশাআল্লাহ। প্রশ্ন দেখার মনে আছে সেলস ফেয়ার, মাঝখান থেকে শেষ থেকে বলা সেলস ফেয়ার মেড at what was felt to be the highest feasible price, but we now feel that we could have sold for 330 pound with no adverse effect on the volume. তাহলে 300 রিভার্স প্ল্যানকে 330 টাকা করে 330 পাউন্ড করে 1,000 ইউনিটে 330,000 পাউন্ড সেলসের রিভার্স প্ল্যান। আর ম্যাটেরিয়ালের মধ্যে 10,000 কেজি 17 টাকা করে 1,70,000, লেবারের ক্ষেত্রে 6,000 ঘন্টা 12 টাকা 50 পয়সা মার্কেট রেট এখন। তাহলে কত হয়? কোন করলে 75,000 টাকা। অ্যাকচুয়াল রেজাল্টটা কি হচ্ছে? স্যার এটা বুঝতেছি না স্যার। এটা রিভার্স প্ল্যানটা বুঝতেছ না? না স্যার।
প্রশ্নের মাঝখানে দেখেন 385 পৃষ্ঠার ঠিক মাঝামাঝি দেখেন সেলস ওয়্যার মেড, দেখেন কিনা? হ্যাঁ স্যার প্রাইস ওখানে sales were made at was felt to be highest possible, but now we feel that we could have sold 330 pound with no adverse effect on volume. মানে ভলিউম চেঞ্জ না করে 330 পাউন্ড করে বিক্রি করতে পারতাম। তার মানে এটাকে আমার স্ট্যান্ডার্ড হাউস ছিল, এটা আমার স্ট্যান্ডার্ড প্রাইস 330 পাউন্ড করে সেলস প্রাইস। তাহলে 1000 ইউনিটে 330,000। আবার এখানে পরে লেখা আছে যে ম্যাটেরিয়াল প্রাইস মার্কেট প্রাইস ছিল 17 টাকা করে। হ্যাঁ, তাহলে 17 টাকা করে হলে আমার 10,000 কেজি লাগতো স্ট্যান্ডার্ড। তাহলে প্ল্যান করলে আমরা 10,000 ইন্টু 17 টাকা করে 1,70,000। আর আমার এখানে বলছে যে মার্কেটে যে আমার যে লেবার কস্ট পার আওয়ার ছিল 12 টাকা 50 পয়সা করে। 6,000 ঘন্টায় আমার স্ট্যান্ডার্ড ছিল, স্ট্যান্ডার্ড 6,000 স্ট্যান্ডার্ড প্রাইস অনুযায়ী 75,000 টাকা হওয়া উচিত ছিল। এটা ছিল রিভাইসড এক্স প্ল্যান, এক্স এন্ট্রি প্ল্যান, রিভাইস প্ল্যান করলাম। এবার এটার সঙ্গে যদি আমি অ্যাকচুয়ালটাকে যদি আমি হিসাব যদি ব্যালেন্স অ্যানালাইসিস করি তাহলে কিন্তু আমার সঠিকভাবে আমি ব্যালেন্স অ্যানালাইসিস করতে পারলাম। বুঝতে পারছেন? অ্যাকচুয়ালি এখানে লিখে দিই আমরা 1000 ইনপুট করছি 316 করে 316 টাকা। সিতে দেখেন, সি কলামে। আর ম্যাটেরিয়ালে 10,800 টাকা কেজি, 10,800 কেজি 18 টাকা করে 1,94,800 টাকা। লেবারে 5,812 টাকা করে করছি 69,600 টাকা। স্যার এই যেটা দেয়া আছে স্যার অরিজিনাল প্ল্যান, এটা স্যার মানে কোশ্চেনের স্ট্যান্ডার্ডটা না স্যার? এটা স্ট্যান্ডার্ডটা, হ্যাঁ এটা কোশ্চেনের অরিজিনাল প্ল্যান হিসেবে করছি। এটা রিভাইস প্ল্যান কি হওয়া উচিত ছিল সেটা রিভাইস করছি। সিতে অ্যাকচুয়াল রেজাল্টটা পুরো লিখছি। স্যার এখানে রিভাইসড যেটা এখানে মানে এমডি স্যার যেটা বলছিল সেটা কি স্যার হচ্ছে যে আলাদা ক্যালকুলেশন ব্যাপার নাকি এটা স্যার উনি মানে ওনার মনে হিসেবে উনি বলতেছেন? না, এটা তো ইন প্র্যাকটিক্যাল মার্কেট থেকে যেটা সংবাদ পাইছি আমরা। হ্যাঁ, সংবাদ আমরা মার্কেটের মধ্যে আমরা পুরো বছর ধরে হিসাব করে দেখলাম যে মার্কেটের মধ্যে এই সিচুয়েশন ছিল। 330 টাকা করে বিক্রি করলেও বিক্রিতে আমার কোনো অসুবিধা হতো না। 1000 ইউনিট বিক্রি করতে পারতাম। ম্যাটেরিয়াল 17 টাকা করে কিনতে পারতাম, কিনছি 18 টাকা করে। লেবার আমি 12 টাকা 50 পয়সা করে আমার রেট ছিল, কিন্তু লেবার রেট দিছি 12 টাকা করে। হ্যাঁ, এগুলো থেকে প্র্যাকটিক্যাল সিচুয়েশন ছিল মার্কেটের, সেজন্য এটা রিভাইস প্ল্যান ছিল। রিভাইস প্ল্যান করছি। এবার অ্যাকচুয়াল কি করছি সেটা থেকে আমি ডিফারেন্স করবো। তাহলে আমার যখন আমি যদি এ থেকে বি বিয়োগ করি, মানে অরিজিনাল প্ল্যান থেকে যদি রিভাইস প্ল্যান বিয়োগ করি, তাহলে আমার এইটা হচ্ছে কি আমার আনকন্ট্রোলেবল, এটা আমার প্ল্যানিং ভ্যারিয়েন্স। এ মাইনাস বি প্রত্যেক ক্ষেত্রে, সেলস এর ক্ষেত্রে বলেন, ম্যাটেরিয়াল ক্ষেত্রে বলেন, লেবারের ক্ষেত্রে বলেন, এ মাইনাস বি যে রেজাল্ট আসবে সেটা হবে আমার প্ল্যানিং ভ্যারিয়েন্স। আর বি মাইনাস সি যেটা আসবে সেটা হবে আমার কি অপারেশনাল ভ্যারিয়েন্স। দিস ইজ দ্য থিং। হ্যাঁ, তাহলে যে কিভাবে করতে দেখেন, আমরা তো এটা হিসাবটা করলাম এ বি সি। এবার দেখেন প্ল্যানিং ভ্যারিয়েন্স এ মাইনাস বি, সেলস ভ্যারিয়েন্স 1,30,000 কিভাবে আসলো? এ মাইনাস বি 2 লাখ, সেলস 2 লাখ, আর বি ছিল 3,30,000, তাহলে 1,30,000 ফেভারেবল ছিল। এটা ছিল আমার সেলস প্রাইস ভ্যারিয়েন্স। ম্যাটেরিয়াল ক্ষেত্রে আমার অরিজিনাল প্ল্যান ছিল 1 লাখ, রিভাইস প্ল্যান ছিল 1,70,000, তাহলে 70,000 অ্যাডভান্স দেখলাম। লেবার রেটের ক্ষেত্রে আমার প্ল্যান ছিল অরিজিনাল ছিল 48,000 আর রিভাইস প্ল্যান 75,000, তাহলে 7,000 অ্যাডভান্স। তাহলে যোগ বিয়োগ করে আমার 33,000 ফেভারেবল পাইলাম। এটা হচ্ছে প্ল্যানিং ভ্যারিয়েন্স 33,000 পাউন্ড। অপারেশন ভ্যারিয়েন্সের ক্ষেত্রে বি মাইনাস সি, তাহলে অপারেশনের মধ্যে সেলস কত ছিল? সেলস প্রাইস ছিল আমার, রিভাইস প্ল্যান ছিল 3,30,000, বিক্রি করছে 3,16,000, তাহলে 14,000 টাকা আমার অ্যাডভান্স। ম্যাটেরিয়াল প্রাইসের ক্ষেত্রে আমার রিভাইস প্ল্যান ছিল 1,70,000, করছি 1,94,400, তার মানে 10,800 টাকা আমার অ্যাডভান্স। ম্যাটেরিয়াল লিস্টের ক্ষেত্রে 800 আমার হওয়া হচ্ছিল কত? ওই 17 টাকা করে কিনছি, তাহলে 800 কেজি আমি বেশি কিনছিলাম, 17 টাকা করে ইয়ে ছিল আমার রেট ছিল, রেটের মধ্যে ইউসেজের মধ্যে আমার, তাহলে 13,600। আমার রেটের মধ্যে 5,800, ওই 50 পয়সা করে আমি কি করছি, 50 পয়সা করে আমার 200 ঘন্টায় পাচ্ছে। তাহলে 200 ঘন্টা কি হচ্ছে, 200 ঘন্টা করে আমি লেবার রেট 5,800 ইন্টু 0.5, এটা ফেভারেবল হবে, এটা এ হবে না। 2900 এটা ফেভারেবল হবে, কারণ 2,200 ঘন্টা আমি কম ব্যবহার করছি অরিজিনাল থেকে। 6,000 থেকে না করে 5,800, 2 ঘন্টা ফেভারেবল, 200 ঘন্টা ফেভারেবল। 50 পয়সা করে আমার 2900 টাকা অ্যাডভান্স হবে না, এটা ফেভারেবল হবে। আপনি সবাই এটা ঠিক করেন, হ্যাঁ ফলো করতে পারতেছেন? জি স্যার, ফেভারেবল হবে, এটা 2900 ফেভারেবল হবে, অবশ্যই ফেভারেবল হবে। হ্যাঁ, তাহলে আর লেবার এফিসিয়েন্সি 200 ঘন্টা
12 টাকা 50 পয়সা দিয়ে গুণ করলাম ফেভারেবল তাও তাহলে এবার যোগ করলে সব 14,000 যোগ 20,000 10,800 13,600 কত হয় 14,000 যোগ 10,800 যোগ 13,600 বিয়োগ 33,000 অ্যাডভান্স আইছেন স্যার লেবার এফিশিয়েন্সিটা বুঝিনি স্যার তাহলে দেখেন প্ল্যানিং ভ্যারিয়েন্স এবং এখানে এই ক্ষেত্রে মিলে গেছে এখানে প্ল্যানিং ভ্যারিয়েন্স এবং যেহেতু আমার কন্ট্রিবিউশনটা আমার বাজেট এবং অ্যাকচুয়ালটা মিলে গেছিল আমার কন্ট্রিবিউশন টোটাল কন্ট্রিবিউশনটা এবং এটা আসলে প্ল্যানিং ভ্যারিয়েন্স এবং এটাও অ্যাডভার্স ফেভারেবল এবং অ্যাডভার্স বরাবর 33,000 জিরো হয়ে গেছে বলেই আমার এখন ডিফারেন্সটা হয়নি কন্ট্রিবিউশনটা সেম পেসিয়াল স্যার হ্যালো বল স্যার এটা বুঝা গেল যে অপারেশনাল কোনো সেকশনে প্ল্যানিং এ আমাদের ইয়াটা জি আবার বলেন মানে এখানে যে রেজাল্ট আসছে সেটাতে আমরা বুঝুন আমাদের প্ল্যানিং এর সেটিংটা ছিল অপারেশনাল কোনো সমস্যা নেই না অপারেশনাল সমস্যা আছে আমাদের এই যে অপারেশনাল সমস্যা বের করলাম আমরা যে সেলস প্রাইসের মধ্যে আমি আরো 14,000 টাকা বেশি বিক্রি করতে পারতাম করিনি এটা অ্যাডভান্স ম্যাটেরিয়াল প্রাইসে আমি আরো 10,800 টাকা বাঁচতে পারতাম কিন্তু আর দাম দিয়ে কিনছি তারপরে ম্যাটেরিয়াল ইউসেজের মধ্যে আমার 13,600 টাকা অ্যাডভান্স হয়েছে তার মানে ইউসেজটা আমার বেশি হয়েছে এখানে কমাতে পারতাম এখানে এগুলো আমার এফিসিয়েন্সির কথা আসতেছে হ্যাঁ এগুলো আমি রেক্টিফিকেশন করি তখন আমি কি করবো আমার এই পার্টটা অপারেশন ভ্যারিয়েন্স যেটা বের করছি এই পার্টটাকে আমি অপারেশনের মধ্যে রেক্টিফিকেশন করার জন্য যা করা দরকার সেলসম্যানকে বলবো যে আপনার প্রাইসটা এখানে কমেছে বাড়ান ম্যাটেরিয়াল প্রাইসের মধ্যে বলবো যে আপনার দাম বেশি কিনছেন 1 টাকা দিয়ে বেশি বিক্রি করছেন আর 1 টাকা কমে দিয়ে কিনতে চান তখন আমরা রেক্টিফিকেশন যেতে পারবো ক্লিয়ার কথাটা স্যার অপারেশন ভ্যারিয়েন্সে B - C যখন করব স্যার তাহলে এখানে লেবার এফিশিয়েন্সি দুইটা কেন আসছে স্যার এখানে তো স্যার লেবার একটাই আছে না লেবার রেটটা 50 পয়সা করে আমার প্রশ্নের মধ্যে বলা আছে দেখেন ওই সে মার্কেটে এখন লেবার রেট হচ্ছে 12 টাকা 50 পয়সা কিন্তু অ্যাকচুয়ালি আমি 12 টাকা করে পে করছি তাহলে রেট ভ্যারিয়েন্স কত ছিল ফেভারেবল 50 পয়সা হ্যাঁ ফেভারেবল 50 পয়সা আসছে তো আচ্ছা লেবার এফিশিয়েন্সিটা তাই 6,000 ঘন্টা ব্যবহার করা ছিল কিন্তু 5,800 ঘন্টা ব্যবহার করছি তাহলে আমি 200 ঘন্টা আমি কম ব্যবহার করছি এটা আমার এফিসিয়েন্সি ভালো হয়েছে ফেভারেবল হয়েছে 200 ঘন্টা আমি ভ্যালু করছি 12 টাকা 50 পয়সা আমার স্ট্যান্ডার্ড দিয়ে মার্কেট প্রাইস দিয়ে হয়ে গেল ঠিক আছে না 2,500 টাকা ফেভারেবল হয়েছে সো দিস ইজ দ্য থিং আশা করি আপনারা মাথা ঢুকছে জিনিসটা যে আমাদের এই যে এখানে একটা কথা আছে note at the beginning of this section these variances are uncontrollable by operating কোনটা প্ল্যানিং টা comparison of the original plan A with the revised plan B allows the planning variances to be identified as noted at the beginning of this section these variances are uncontrollable by operating staff and may or may not have been controlled by the original standard setters at the start of the budget period where revision of standards is required due to environmental changes that are not foreseeable at the time of the budget was prepared. The planning variances are truly uncontrollable. However, standards that fail to anticipate known market trends when they were set will reflect faulty standard setting. It could be argued that these variances were controllable, avoidable at the planning stages. So, এই হলো মোটামুটি আশা করি বুঝছেন আপনারা কি মনে হয়? জি স্যার না ঠিক আছে বুঝছি স্যার এটা কিন্তু খুব ইন্টারেস্টিং অঙ্ক আমার কাছে বেস্ট লাগে অঙ্কটা করতে আপনার কাছে কেমন লাগছে বলেন না ফাইল লাগছে স্যার অপারেশন ভ্যারিয়েন্সটা আরেকবার শেষ করবেন আরেকবার ফাইন টিউনিং করবেন হ্যাঁ করে দিচ্ছি চ্যাপ্টার সামারি করতে করে দেব অ্যাডভান্স ভ্যারিয়েন্স আমরা যেটা এই চ্যাপ্টার যা করলাম অ্যাডভান্স ভ্যারিয়েন্স শিখলাম মিক্স এবং ইয়াল ভ্যারিয়েন্স শিখছি আর প্ল্যানিং এন্ড অপারেশন ভ্যারিয়েন্স শিখছি এবং সেলস মিক্স এবং ইয়ালটা মধ্যে দেখছি মিক্স ইজ অ্যাডভার্স ইফ উই ইউজ মোর অফ দ্য এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল অথবা লেবার আর yield is adverse if we use more material or labor overall আর প্ল্যানিং এন্ড অপারেশনের মধ্যে করতে কি প্ল্যানিং ভ্যারিয়েন্স সমান এই যে যিনি প্রশ্ন করছিলেন দেখেন প্ল্যানিং ভ্যারিয়েন্স কি জিনিস অরিজিনাল স্ট্যান্ডার্ড মাইনাস রিভাইজ স্ট্যান্ডার্ড এটা হচ্ছে প্ল্যানিং ভ্যারিয়েন্স আমার যে অরিজিনাল যে স্ট্যান্ডার্ড ছিল ওর থেকে রিভাইজ স্ট্যান্ডার্ডটাকে বিয়োগ করলে আমি প্ল্যানিং ভ্যারিয়েন্সটা পাই আবার বলতেছি অরিজিনাল স্ট্যান্ডার্ডটা করছিলাম
কিন্তু স্ট্যান্ডার্ড করার পরে আমার সিচুয়েশন চেঞ্জ হয়েছে, ম্যাটেরিয়াল প্রাইস চেঞ্জ হয়েছে, সেলস প্রাইস চেঞ্জ হয়েছে বা যেই হয়েছে কেন, তখন আমি রিভাইজ স্ট্যান্ডার্ড করছি। তাহলে অরিজিনাল স্ট্যান্ডার্ডের সঙ্গে রিভাইজ স্ট্যান্ডার্ডের যে ডিফারেন্স, ওইটাই হচ্ছে কি প্ল্যানিং ভ্যারিয়েন্স। কথা ক্লিয়ার? হ্যাঁ। আর অপারেশনাল ভ্যারিয়েন্সটা কি জিনিস? রিভাইজ স্ট্যান্ডার্ড যখন করছি আবার, হ্যাঁ, পরে যখন বোধোদয় হইলো, আমি যখন বুঝতে পারলাম যে আমার স্ট্যান্ডার্ডটা ভুল ছিল, তখন আমি রিভাইজ স্ট্যান্ডার্ড করছি। রিভাইজ স্ট্যান্ডার্ডের সঙ্গে তখন আবার অ্যাকচুয়াল রেজাল্টটাকে আমি বিয়োগ করছি, তখন আমার অপারেশনাল ভ্যারিয়েন্স গুলো আমরা পাচ্ছি। এই হচ্ছে কি ব্যাপার। তাহলে আবার বলি, প্ল্যানিং ভ্যারিয়েন্সটা কি? অরিজিনাল স্ট্যান্ডার্ড থেকে রিভাইজ স্ট্যান্ডার্ড কখন করবো? আমার বোধোদয় হওয়ার পরে যে আমার অরিজিনাল স্ট্যান্ডার্ড ভুল ছিল, এই ভুল কি ছিল সেটাকে বের করার জন্য, সেটা হচ্ছে আমার প্ল্যানিং ভ্যারিয়েন্স। আর অপারেশনাল ভ্যারিয়েন্সটা হচ্ছে আমি রিভাইজ স্ট্যান্ডার্ড করছি, ভুলগুলো শুধরাই আবার একটা রিভাইজ স্ট্যান্ডার্ড করছি, ওটার থেকে আমি অ্যাকচুয়াল রেজাল্টটাকে বাদ দিয়েছি, বাদ দিয়ে আমার অপারেশনাল ভ্যারিয়েন্স গুলো পেয়ে গেছি। দিস ইজ দ্য কনসেপ্ট। হ্যাঁ, বুঝছেন তো নাকি? জি স্যার, ঠিক আছে। ইনশাআল্লাহ আপনারা বাকিটা প্র্যাকটিস তো করতেই হবে, নো অল্টারনেটিভ। এই যে মাথায় ঢুকলো, এটাকে হাতে কলমে অবশ্যই করতে হবে। এই অঙ্কটা আপনারা মাসে 1 বার 2 বার 3 বার করবেন, কোনো অসুবিধা নেই। কারণ এই অঙ্কটার মধ্যে পুরো আপনার 6, 7, 8 চ্যাপ্টার 3 সবগুলো এখানে আছে। আর সেলস মিক্সটা কন্টিনিউ করছে, অ্যানালাইজ দ্য সেলস ভলিউম ভ্যারিয়েন্সেস এন্ড মিক্স ইজ অ্যাডভান্স ইজ ইফ we sell less of the more profitable product. So this is the situation. চেষ্টা করছি আপনাদেরকে বোঝাবার জন্য ভালো করে। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস। আই এম নট শিওর কেমন লাগছে। স্যার আমার একটা রিকোয়েস্ট ছিল স্যার। স্যার নামাজটা আমাদের স্যার আসরের নামাজটা আরেকটু ধীরে সুস্থে করা উচিত স্যার। ওই ঘরে অ্যাকচুয়ালি ওযু করে 2 রাকাত নামাজ শেষ করতে করতে এই ঘরে মানে মোবাইলে তখন ক্লাস শুরু হয়ে যায়। তো আসলে স্যার নামাজের বিষয়টা স্যার একটু ধীরে সুস্থে। আমি আপনার কথা বুঝতে পারছি। দেখেন, আমি যেটা সাজেস্ট করব, আগে ওযু করে থাকবেন, প্লিজ ওযু করে থাকবেন, ওযু করার অবস্থা থাকবেন যেন আমাদের টাইমটা সেভ করতে পারি। আমার ক্লাস এলে করতে করতে আমার প্রায় দিনই কিন্তু আমি 10 মিনিট, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট করে যেন এক্সট্রা টাইম আমি ইউজ করে ফেলি। আমাদের কিন্তু স্টাফরা কিন্তু অফিসে বসে থাকে আমাদের জন্য, ওরা এটা ক্লোজ করে যাবে বাসায়। আমাদের চিন্তা করতে হবে জিনিসগুলো, আমাদের টাইম সেভ করতে হবে। তাছাড়া আমার এত চেষ্টা করার পরে আমার টাইম কিন্তু আমরা করতে পারি না কিন্তু। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো, আপনারা ওযু করে বসবেন, যাতে আমরা 4-5-6 মিনিটের মধ্যে নামাজ শেষ করে, এবং শুধু ফরজটা পড়েন। আমি এক্ষেত্রে আমি কোনো খারাপ দেখি না, আপনি 4 রাকাত ফরজটা পড়েন শুধুমাত্র। জি জি, ফরজই তো স্যার, ফরজের বাইরে কিছু সুন্নতটা পড়ার দরকার নাই। আমি এটা সাজেস্ট করি, কারণ আমরা যে জ্ঞান অর্জন করতেছি এটাও একটা পার্ট অফ ইবাদত। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের ইবাদতকে কবুল করবে। আর আমাদের এই ইনশাআল্লাহ আমরা সবকিছু করি একসঙ্গে। হ্যাঁ, আমার টাইমটাও দেখতে হবে আমাদের কাছে। আমাদের এটা যে খুব ইম্পর্টেন্ট টাইম, এগুলো আমরা দেখবো, সবকিছু মিলে নামাজটাও পড়লাম ইনশাআল্লাহ। হ্যাঁ, সো আমরা এভাবে চেষ্টা করলে আমাদের কোনো অসুবিধা হবে না। তো ঠিক আছে, তাহলে আজকে এটুক থাক। I hope you have enjoyed my class. I've tried my best to deliver the things. তো সবাই ভালো থাকেন। Okay. আসসালামু আলাইকুম স্যার। Thank you. আসসালামু আলাইকুম। Thank you. ওয়ালাইকুম আসসালাম। Best of luck. বাসায় একটু রিভিউ করবেন সবাই, সো দ্যাট এটা মাথায় চলে আসে। এখনই যদি রিভিউ না করেন পরে কিন্তু অনেক কনফিউশন হয়ে যেতে পারে। 1 ঘন্টা সময় দেন। এনাফ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম স্যার।